আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান। আর ক্যাপশন দেখা যাচ্ছে কিনা, ওই যে বারবার আপনাদের অনেকেরই একটা অভিযোগ, ক্যাপশন আসে, ওইটা বন্ধ করে দেয়া আছে, তারপর ওটা আসতেছে কিনা আপনারা একটু জানান। ওকে, সব কিছু যেহেতু ক্লিয়ার আছে তাহলে ক্লাস শুরু করা যায়। তো আমরা আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, বাক্যতত্ত্ব। এটি যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি সহজ, এবং যদি আপনারা পুরো ক্লাসটা করেন তাহলে আমি আপনাদেরকে বলতে পারি যে আপনারা এই বিষয়টা অনেক ভালো করে বুঝতে পারবেন, এবং পাশাপাশি আমি ক্লাস শেষে লেকচারের নোট দিয়ে দিব, ওটা পড়লে আরও বেশি ভালো করে বুঝতে পারবেন। তো এখানে একটা বিষয় আপনাদেরকে বলি যে আমরা বাক্য নিয়ে বিভিন্ন বিষয় শিখব, এবং পাশাপাশি বাক্য রূপান্তর শিখব। এবং কোনটা কোন শ্রেণীর বাক্যতে পড়ে সেটাও আমরা শিখব। আমাদের পরীক্ষাতে সাধারণত এখান থেকে কিছু প্রশ্ন আসে এরকম যে নিম্নের কোনটি সরল বাক্য, নিম্নের কোনটি জটিল বাক্য, নিম্নের কোনটি প্রশ্নবোধক বাক্য, নিম্নের কোনটি বা অনুবাচক বাক্য, অথবা এরকম প্রশ্ন আসে যে এই এই বাক্যটির কে সরল বাক্যে রূপান্তর করলে কেমন হবে, হ্যাঁ, বা এই বাক্যটির অনুজ্ঞাবাচক বা ইয়েতে রূপান্তর করলে কেমন হবে, এরকম করে আমাদের সাধারণত নানা ধরনের প্রশ্ন করে থাকে। এছাড়াও কিছু বেসিক প্রশ্ন থাকে। তো আমরা আজকে মোটামুটি সব বিষয়ে আলোচনা করব। আর আমার ক্লাসটা ভালো করে করবেন। ক্লাসে আমি কিছু কিছু উদাহরণ দিয়ে ব্যাখ্যা করে বোঝাবো। আর আপনাদের কাজ হচ্ছে যে আমি যে শীটটা দিব সেই শীটটার যত উদাহরণ আছে সবগুলো উদাহরণ ভালো করে পড়ে নেয়া। ওকে, আপনি যদি উদাহরণগুলো ভালো করে পড়েন এবং পাশাপাশি নিজে কয়েকটা জিনিস একটু নিজে নিজে চেষ্টা করেন, হ্যাঁ, দেখবেন যে একদম এটা আপনি এমনভাবে শিখতে পেরেছেন যে এটা আপনি আর জীবনে কখনো ভুল করবেন না। ওকে, তো আমি তাহলে শুরু করি। প্রথমে আসে আমাদের বাক্যতত্ত্ব। আজকে একটু খুব ঠান্ডা লাগতেছে, এখানে ঠান্ডা, এই জন্য আমি ক্যাপ পরে আছি। আশা করি এটাতে আপনাদের কোনো সমস্যা হবে না। তো যা বলেছিলাম যে বাক্য কাকে বলে। বাক্য হচ্ছে ভাষার সবচেয়ে ক্ষুদ্র উপাদান। ভাষার ক্ষুদ্রতম উপাদান বাক্য। বাক্যের ক্ষুদ্রতম উপাদান শব্দ। শব্দের ক্ষুদ্রতম উপাদান কি?
বর্ণ বা ধ্বনি। এটা সবসময় মনে রাখবেন। ভাষার ক্ষুদ্রতম উপাদান কি হবে? বাক্য। তো এখন বাক্য তত্ত্বে আমরা প্রথমে বাক্য কি এটা আলোচনা করব। বাক্য কাকে বলে? বাক্য হচ্ছে আমরা মনের ভাব প্রকাশ করার জন্য যখন কয়েকটা ধ্বনি মিলে একটা মনের ভাব প্রকাশ করি, বা কয়েকটা বা শব্দ দিয়ে আমরা যখন একটা মনের ভাব প্রকাশ করি, তখন সেটাকে বলা হয় কি? বাক্য। দেখেন, আমরা অনেক সময় মনে করি যে আমরা একটা শব্দ প্রয়োগ করে কি মনের ভাব প্রকাশ করে থাকি। যেমন, তুমি কি ঢাকা যাবে? যাব। তুমি কি পরীক্ষা দিবে? দিব। এখানে আমরা মনে করতেছি যে দিব, যাব এরকম কথা বলে একটা শব্দ ব্যবহার করে আমরা হয়তোবা মনের ভাব প্রকাশ করে ফেলছি, কিন্তু আসলে তা নয়। আমরা কিছু শব্দ এখানে ব্যবহার করা প্রয়োজন ছিল, যেগুলো আমরা ব্যবহার না করলেও প্রশ্নকর্তা, মানে যে প্রশ্ন করেছে, সে কিন্তু ঠিকই তার উত্তরটা বুঝে নিচ্ছে। যেমন আমি যদি বলি যে তুমি কি ঢাকা যাবে? হ্যাঁ, আমি ঢাকা যাব। হ্যাঁ, আমি ঢাকা, এই শব্দগুলো বলার প্রয়োজন পড়তেছে না, শুধু যাব বললেই হয়ে যাচ্ছে। যে প্রশ্ন করেছে সে অতটুকুতে বুঝে যাচ্ছে। তাই বোঝা যাচ্ছে যে আমাদের বাক্য কখনো একটা শব্দ তৈরি করা যায় না। একটা বাক্য তৈরি করতে গেলে অবশ্যই আমার একাধিক শব্দ ব্যবহার করতে হবে। ক্যাপশন আসতেছে? আমার এখান থেকে তো ক্লোজ ক্যাপশন দেখা যাচ্ছে, ক্যাপশন তো আমি বন্ধ করে দিয়েছি। আপনারা আপনাদের ইয়েতে গিয়ে অপশন থেকে ক্লোজ ক্যাপশনটা বন্ধ, আপনাদের ক্যাপশন বন্ধ করে দেন। আমি আমার থেকে বন্ধ করে দিছি, আপনাদের ওখানে মনে অন করা আছে। তারপর আমি একটু দেখি, একটু 1 মিনিট সময় দেন আমাকে। ওকে, ক্যাপশন তো অনেকের আসতেছে না বলতেছে, আমার এখানে তো ক্যাপশন ক্লোজ দেখাচ্ছে।
তাহলে আমরা ভাষার কি শিখলাম? ভাষার ক্ষুদ্রতম উপাদান বাক্য। ভাষার ক্ষুদ্রতম উপাদান বাক্য, এটা সবসময় মনে রাখতে হবে, কারণ অনেকগুলো বাক্য মিলে কি হয়, একটা ভাষা তৈরি হয়। তো আমাদের বাক্যকে আমরা প্রথমে জানতে পারলাম যে একটা বাক্য আমাদের কি করে, মনের ভাব প্রকাশ করে কয়েকটি শব্দের মাধ্যমে বা শব্দ বা পদের মাধ্যমে। এইগুলো নিয়ে বিভিন্ন ভাষাবিদ বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়েছেন। তো আমাদের ওটা এত কিছু জানার দরকার নেই, আমাদের শুধু জানতে হবে যে বাক্য জিনিসটা কি, কয়েকটা শব্দ মিলে যখন মনের ভাব প্রকাশ করে তখন সেটাকে বলা হয় কি, বাক্য। তো এখন এই বাক্যকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়ে থাকে। তার ভিতরে বাক্যের নানা ধরনের শ্রেণী বিভাগ আছে। তার ভিতরে আছে অংশগত শ্রেণী বিভাগ, খণ্ডগত শ্রেণী বিভাগ, গঠনগত শ্রেণী বিভাগ। এই বাক্যকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। প্রথমে আসে অংশগত, তারপরে হচ্ছে অর্থগত, তারপরে আছে গঠন। ওকে, এরকম নানা ভাগে কি ভাগ করা যায়। অর্থগত, অংশগত, তারপর হচ্ছে খণ্ডগত। হ্যাঁ, খণ্ডগত, এগুলো নিয়ে একটু প্রথমে ব্যাখ্যা করি। প্রথমে আসে অংশগত শ্রেণীবিভাগ। আমরা একটা বাক্যে, যেমন আমি বললাম যে রফিক বল খেলে। ওকে, রফিক বল খেলে, এই বাক্যটাতে অংশগত দুইটা পার্থক্য আছে। একটা হচ্ছে রফিক আর একটা হচ্ছে কি, বল খেলে। তো অংশগত ভাবে আবার অংশকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যে উদ্দেশ্য, আর একটা হচ্ছে যে কি, বিধেয়। একটা উদ্দেশ্য এবং আরেকটা বিধেয়। এখানে উদ্দেশ্য মানে যে বাক্যে কি মূল কর্তা বা ক্রিয়া সম্পাদন করে থাকেন তিনি হচ্ছেন আমাদের উদ্দেশ্য। তাহলে এখানে রফিক হচ্ছে কি, উদ্দেশ্য। হ্যাঁ, আর বিধেয় হচ্ছে কি, রফিক সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে আমাদের বিধেয়, সেটাকে বলা হচ্ছে যে কি, বিধেয়। এখন পরীক্ষার খাতায় এত সহজে রফিক বল খেলে, করিম ভাত খায়, শফিক স্কুলে যায়, সুমি গান গায়, এরকম করে কিন্তু কি করা হবে না, বাক্য দেয়া হবে না উদ্দেশ্য বিধেয় বের করার জন্য। হ্যাঁ, বাক্যটির উদ্দেশ্য কি বা বিধেয় কি, ওখানে আরো কিছু জিনিস অ্যাড করা হয়। এখানে কিছু সম্প্রসারক অ্যাড করা হয়। কিরকম সম্প্রসারক অ্যাড করা হয়? যেমন দেখেন যে আমার বন্ধু রফিক। হ্যাঁ, আমার বন্ধু রফিক, এই যে এখানে আমি কিছু বাড়তি শব্দ রফিক সম্পর্কে আমার কিছু বাড়তি তথ্য দেওয়ার জন্য আমার বন্ধু কথাগুলো অ্যাড করেছি, তাই না? আমার বন্ধু রফিক বল খেলে। হ্যাঁ, আমি এখানে আরো কিছু জিনিস অ্যাড করলাম, যেমন ধরেন আমি বললাম যে প্রতিদিন, হ্যাঁ, প্রতিদিন বিকালে বল খেলে। তাহলে দেখেন এটা হচ্ছে বিধেয় সম্প্রসারক। এই যে আমি এখানে যে কথাগুলো অ্যাড করলাম সেগুলো হচ্ছে যে কি, এই বিধেয় সম্প্রসারক। আমাদের যে কোনো সময় যখনই বাক্য রূপান্তর করতে বলবে, হ্যাঁ, আমাকে সবার আগে এই মূল উদ্দেশ্য কি, মূল বিধেয় কি, এটা কি বের করতে হবে। আমি যদি মূল উদ্দেশ্য এবং মূল বিধেয়টা বের করে ফেলতে পারি তাহলে আমার বাক্যের যে কোনো ধরনের রূপান্তর করা সম্ভব। আমাদের সাধারণত অর্থগত রূপান্তর আসবে, গঠনগত রূপান্তর আসবে। তো যা বলছিলাম, উদ্দেশ্যের সম্প্রসারক মানে উদ্দেশ্য সম্পর্কে আমার যখন বাড়তি তথ্য দেয় তখন সেটাকে বলা হয় উদ্দেশ্যের সম্প্রসারক। বিধেয় সম্পর্কে যখন বাড়তি তথ্য দেয় তখন সেটাকে বলা হয় বিধেয়ের সম্প্রসারক। ওকে, আমাদের এই সম্প্রসারকগুলো বাদ দিয়ে আমাদের মূল উদ্দেশ্য কোনটা, মূল বিধেয় কোনটা বাক্যে এটা বের করতে হবে। খুব সহজে এটা বের করা যায় কিভাবে, কে কাজ করতেছে এটা বের করলে কি কাজ করতেছে তার মূল কাজটা কি সেটা বের করতে পারলে কি আমাদের বিধেয় বের করা হয়ে যাবে। তো এখন আমাদের দেখেন এখানে কিন্তু সম্প্রসারক আরো দেয়া যায় যে আমি যে স্কুলে পড়ি সেই স্কুলে যে আমার বন্ধু, হ্যাঁ, রফিক, সে প্রতিদিন বিকেলে স্কুলের মাঠে আমাদের সাথে বল খেলে। এভাবে করে আমি আরো চাইলে আরো অনেক অনেক কি
কথা অ্যাড করতে পারি, সেগুলো সবকিছু কিসে পড়ে যাবে? সম্প্রসারকে পড়ে যাবে। তাহলে আমাদের উদ্দেশ্য এবং এই বিধেয় জিনিসটা ভালো করে বুঝতে হবে। এই জিনিসটা ভালো করে বুঝলে আমরা বাকি অন্যান্য বিষয়গুলো বুঝতে আমাদের সহজ হবে। তো এই গেল অংশগত শ্রেণী বিভাগ। এরপর আসে আবার কি অর্থগত শ্রেণী বিভাগ। আমি এগুলো নিয়ে পরে আলোচনা করব। অর্থগত শ্রেণী বিভাগে সাধারণত বিভিন্ন বইতে কি করে হয়, 7টা 8টা বিভিন্ন ধরনের ভাগ করা হয়। আমি মূলত 5টা জিনিস এখানে দেখাবো। সেই 5টা জিনিস আমাদের পরীক্ষাতে কি এগুলোই ঘুরে ফিরে নানা ধরনের আসে। তো 5টা জিনিসের ভিতরে প্রথমে আসে অর্থগততে আমাদের আছে সাধারণ বা নির্দেশাত্মক। ওকে, নির্দেশাত্মক, নির্দেশাত্মক অথবা বর্ণনাত্মক। হ্যাঁ, তারপরে হচ্ছে যে 2 নম্বরে প্রশ্নবোধক, তারপরে 3 নম্বর হচ্ছে অনুজ্ঞা। হ্যাঁ, অনুজ্ঞা। 4 নম্বরে হচ্ছে যে অনুজ্ঞার পরে 4 নম্বরে আসে বিস্ময়। ওকে, এবং সর্বশেষ আসে কি নির্দেশাত্মক, বর্ণনাত্মক, প্রশ্নবোধক, অনুজ্ঞা, বিস্ময় এবং আবেগ। এই সাধারণত এই 5টা ভাগকে নানা ভাগে ভাগ করা হয়েছে। যেমন নির্দেশাত্মক বাক্য কি, যেমন আজ সকালে অনেক শীত পড়েছে, এটা হচ্ছে নির্দেশাত্মক বাক্য। নির্দেশাত্মক মানে আবার নির্দেশ দিচ্ছে, কোনো কাজ করার নির্দেশ দিচ্ছে এমন না। হ্যাঁ, যেমন তুমি কাজটি করো, তুমি নিয়মিত পড়তে বসো, এগুলো নির্দেশাত্মক, এটা অন্য নির্দেশ। হ্যাঁ, কিন্তু এখানে নির্দেশ দ্বারা বোঝানো হচ্ছে যে দেখিয়ে দেয়া। আমরা কোথাও গেলে এভাবে নির্দেশ করি না, যে আমাদের কোথাও গেলে দেখবেন যেভাবে একটা আঙ্গুলের ছবি দিয়ে রাখে যে এদিকে যাচ্ছে, অ্যারো চিহ্ন দিয়ে রাখে, ওইটা কি নির্দেশ করে এদিকে, বা এভাবে যে ডিরেকশন। তো সেখানে এটা হচ্ছে সেরকমই। বর্ণনাত্মক কথা বললে সেটা আরো আমরা স্পষ্টভাবে বুঝতে পারি। যেমন আজ সকালে অনেক শীত পড়েছে। হ্যাঁ, আজ শুক্রবার সারাদিন কি শুধু খেলাধুলা হবে। ওকে, বা মনে করেন বললেন যে বললাম যে কি গতকাল রাতে কি হাদি মারা গিয়েছে। তো যাই হোক, আমার কালকে নিউজটা যখন শুনলাম, হাদির নিউজটা, খুব খারাপ লাগছিল। আমার কেমন যেন মনে হচ্ছে খুব আপন কেউ একজন চলে গেছে। যাই হোক, আমি এটা নিয়ে আলোচনা করতে চাই না। আমাদের কিছু এই মানে হাদির মতো কিছু ছেলে দরকার, হাদির মতো কিছু মানুষ দরকার যারা কথা বলতে ভয় পাবে না। এই কথা না বলতে পারার কারণেই আমাদের দেশে ফ্যাসিজম মাথা চাড়া দিয়ে উঠছিল। তো যাই হোক, তো আমাদের এই নির্দেশাত্মক হচ্ছে এগুলো, যে এভাবে যখন কিছু সম্পর্কে আমরা বর্ণনা করি। প্রশ্নবোধক হচ্ছে আমরা যখন নানা ধরনের প্রশ্ন করি, তুমি কে, কোথা থেকে এসেছো, তোমার বাড়ি কোথায়, এগুলো হচ্ছে আমার প্রশ্নবোধক। এগুলো নিয়ে ডিটেলস আবার আলোচনা করব। অনুজ্ঞা হচ্ছে কোনো ধরনের আদেশ, নির্দেশ, উপদেশ যখন দেয়া হয় তখন সেটাকে বলা হয় অনুজ্ঞা। এরপর হচ্ছে বিস্ময়। বিস্ময় হচ্ছে কি যে কোনো কিছু দেখে যখন বিস্ময় প্রকাশ করা হয়। হ্যাঁ, আজ কি বৃষ্টি, পাখিটি কি সুন্দর। হ্যাঁ, এগুলো হচ্ছে বিস্ময়। আবার আবেগে কি ওইটা চলে আসে যে তোমার এখানেও অনেকটা করা হয় যে আবেগে, যে মনে করো আহারে ছেলেটার মারা গেছে, ওয়াও আমরা আজকে কি জিতে গেছি, এরকম করে যখন বলা হয় তখন সেটাকে বলা হয় আবেগসূচক বাক্য। এখানে এই অনেক জায়গায় অনেক বইতে লিখেছে বিস্ময় আবেগ এই দুইটা একটা জিনিস। ঠিক আছে, বিস্ময় আর আবেগ একই বাক্যে একই ইয়েতে নিয়ে গেছে। তো এখানে আবার অনেক সময় কিছু কিছু বইতে আছে যে একটা দিচ্ছে ইচ্ছা, হ্যাঁ, আরেকটা হচ্ছে আবেগ, এভাবে করেও কি দিয়েছে। এই অর্থগত শ্রেণীবিভাগটা এক এক বইতে এক এক রকম, এটা নিয়ে মাথা নষ্ট করার দরকার নাই। আমার আবেগ বললে বিস্ময় বা কোনো ধরনের দুঃখ, হতাশা ইত্যাদি প্রকাশ পেলে তখন সেটা হয়ে যায় আবেগের ভিতরে পড়ে যায়। আবার ইচ্ছাটা কি, ইচ্ছাটা হচ্ছে যে কারোর জন্য কোনো কিছু আমরা ভালো ইচ্ছা প্রকাশ করি, যেমন তোমার মঙ্গল হোক, তুমি বড় হও, হ্যাঁ, তোমার সাফল্য আসুক। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ইচ্ছাসূচক বাক্যের ভিতরে পড়ে। তো গঠন, এরপরে আসে আমাদের গঠনগত শ্রেণীবিভাগ। গঠনগত শ্রেণীবিভাগে
তিন ধরনের বাক্য আছে, সেই তিন ধরনের বাক্যগুলো কি কি আমরা একটু দেখব। তিন ধরনের বাক্য হচ্ছে যে সরল, জটিল এবং যৌগিক। সরল বাক্য যখন একটা উদ্দেশ্য একটা ভিডিও থাকে তখন সেটাকে বলা হয় সরল বাক্য। ওকে, যখন বাক্যে একটা প্রধান খণ্ড বাক্য এবং একাধিক আশ্রিত খণ্ড বাক্য থাকে তখন সেটাকে বলা হয় জটিল। এবং যৌগিক বাক্য যখন এখানে একাধিক বাক্য সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন সেটাকে বলা হয় যৌগিক বাক্য। সরল বাক্য যেমন মনে করো যে কি, আজ সকালে অনেক শীত পড়েছে, এটা একটা সরল বাক্য। জটিল বাক্য কি, হ্যাঁ, গতকাল রাতে খবর পেলাম যে হাদি মারা গিয়েছে। হ্যাঁ, তারপর যৌগিক বাক্য কি, হাদি মারা গিয়েছে এবং দেশবাসী এতে অনেক কি হতাশ বা দুঃখ প্রকাশ করছে, এটাকে বলা হয় যৌগিক বাক্য। তো এরকম করে আমি উদাহরণ দিয়েছি, বাকিটা আমি আরো উদাহরণ ইয়েতে ব্যাখ্যা করব। খণ্ডগত বাক্য আবার প্রকারভেদ আছে। খণ্ডগত হচ্ছে যে আবার দুই ধরনের, একটা আশ্রিত আর একটা হচ্ছে যে কি প্রধান খণ্ডবাক্য। আশ্রিত খণ্ডবাক্য, প্রধান খণ্ডবাক্য। আশ্রিত খণ্ডবাক্যটা কিরকম, একটা বাক্যের ভিতরে আমাদের আবার বিভিন্ন ধরনের ভাগ থাকে। হ্যাঁ, যেমন আমি বললাম তুমি বললে আমি কাজটি করব। তুমি বললে আমি কাজটি করব, এই বাক্যটাতে খেয়াল করেন, তুমি বললে পুরোপুরি ভাব প্রকাশ পাচ্ছে না, আমি কাজটি করব এটা দ্বারা আবার একটা আলাদাভাবে ভাব প্রকাশ পাচ্ছে। তো যে অংশটা একদম স্বাধীন একটা বাক্যের মতো কাজ করতে পারে সেটাকে বলা হয় প্রধান খণ্ডবাক্য, ঠিক আছে। আর একটা বাক্যের ভিতরে যে অংশটা অনেকটা বাক্যের মতোই কিন্তু পুরোপুরি মনের ভাব প্রকাশ করতে পারে না তখন সেটাকে বলা হয় আশ্রিত খণ্ডবাক্য। তো এই হচ্ছে আমাদের বাক্যের বিভিন্ন ধরনের প্রকারভেদ। আমরা এগুলো নিয়ে পরে অর্থ পরিবর্তন বা বিভিন্ন ধরনের পরিবর্তনের ইয়াতে কি আলোচনা করব। এখন আসেন, একটা বাক্য যখন আমরা ইয়ে করব, একটা বাক্যের তিনটা গুণ অবশ্যই থাকতে হয়। একটা বাক্যের তিনটি গুণ থাকতে হবে। কি কি? এক নম্বরে আসে আমার আকাঙ্ক্ষা, তারপরে আসে আসক্তি এবং কি যোগ্যতা। এই প্রশ্ন এখান থেকে কিন্তু প্রশ্ন বিসিএস এও এসেছে। ওকে, এখান থেকে প্রশ্ন বিসিএস এও এসেছে, তাই আপনারা মনে করেন না যে এটা এমন কোনো ছোটখাটো জিনিস। এই প্রশ্নটা এখানে আসছে যে একটা সার্থক বাক্যের কয়টি গুণ, আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। আর এই যে এই আকাঙ্ক্ষা বানানটা খেয়াল করেন, আকাঙ্ক্ষা বানানটা লাস্টে উমোর সাথে ক্ষীয় যুক্ত হয়েছে, তারপর আকার, উমোর সাথে ক্ষীয় যুক্ত হয়ে আকার। এটা যেন ভুল না হয়। আকাঙ্ক্ষা, অনেকে আকাঙ্ক্ষা বানান অনেক সময় শুদ্ধ বানান হিসেবেও কি লিখতে দিতে পারে। এই আকাঙ্ক্ষা বানানের যেন ভুল না হয়। সরেয়া কয়কেরাকা উ ক্ষীয় আকার। ওকে, আকাঙ্ক্ষা। তারপর হচ্ছে আসক্তি, এটা আসক্তি, এখানে হচ্ছে তযুক্ত, তযুক্ত আসক্তি। অনেকে আবার কয়টা লিখে দেয়, অনেকে আবার মনে করে কি এভাবে এই একটা দিয়ে দেয়, এটা মানে হচ্ছে যে কযোগ ত, যেমন মাদকাসক্তি, হ্যাঁ, মোবাইল আসক্তি। কিন্তু আমাদের এখানে এটা আসক্তি না, এটা হচ্ছে আসক্তি, তযুক্ত আসক্তি। এরপর আসে যোগ্যতা। তো এখন আসলে এই তিনটা জিনিস কি আমি এগুলো একটু ব্যাখ্যা করি। প্রথমে আকাঙ্ক্ষা, আমরা একটা বাক্য বলবো তাই না, আমরা একটা বাক্য বললে সেই বাক্যটা যার উদ্দেশ্যে বলবো তাকে সেটা বুঝতে হবে, সে যেন এটা পুরোপুরি বুঝতে পারে, অর্থ যাতে তার বিভ্রান্তি তৈরি না হয়। হ্যাঁ, এটাই হচ্ছে আমার আকাঙ্ক্ষা। যেমন আমি বললাম যে আজ তোমাদেরকে আমি, বাকিটা আমি বললাম না। হ্যাঁ, তখন কি হবে, আজ তোমাদেরকে আমি এতটুকু বলে আর বললাম না।
আজ তোমাদেরকে আমি এতটুকু বলে আর বললাম না। তাহলে এই বাক্যটাতে আকাঙ্ক্ষার অভাব আছে। আমাকে একটা সার্থক বাক্য তৈরি করতে গেলে, ওকে, আমরা যেটা পড়তেছি এখন, সার্থক বাক্যের কয়টি গুণ? 3টি গুণ। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। প্রথমে আসতেছে আমাদের আকাঙ্ক্ষা, আলোচনা করতেছি। তো আকাঙ্ক্ষাতে কি করতে হবে? পুরো বাক্যটা আমার পুরোপুরি বলতে হবে অথবা লিখতে হবে, মনের ভাব পুরোপুরি প্রকাশ করতে হবে, যেন যে শ্রোতা বা যে পাঠক লেখাটা পড়বে সেই জন্য পুরোপুরি মনের কথাটা বুঝতে পারে। আজ তোমাদেরকে আমি এতটুকু বললে এটা পুরোপুরি প্রকাশ পাচ্ছে না। তাহলে আমি যদি এখানে বলতাম আজ তোমাদেরকে আমি বাক্য তত্ত্ব পড়াবো, ঠিক আছে, পড়াবো বা পড়াচ্ছি, এরকম যখন বলতেছি তখন আমার পুরো বাক্যটা মনের ভাব প্রকাশ করেছে সঠিকভাবে। নয়তো আজ তোমাদেরকে আমি বলে যদি অন্য কিছু করতাম, আজ তোমাদেরকে আমি পড়াবো না, আজ তোমাদেরকে আমি মাইট দিব, আজ তোমাদেরকে আমি বিরিয়ানি খাওয়াবো, অনেক কিছু হতে পারে, ঠিক আছে। যা এই অনেক কিছু হতে পারে, এই যে অনেক কিছু যাতে না হয়, এই জন্য আমাকে পুরোপুরি মনের ভাব প্রকাশ করতে হবে, এবং এই পুরোপুরি মনের ভাব প্রকাশ করার ব্যাপারটাকে বলা হয় কি? আকাঙ্ক্ষা। ওকে, এরপরে আসে আমাদের আসক্তি। আসক্তি মানে কি? আসক্তি মানে হচ্ছে যে আমি একটা বাক্য লিখব, ওকে, সেই বাক্যটা লেখার সময় আমাকে যে শব্দগুলো ব্যবহার করতে হবে সেই শব্দগুলো একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সাজাতে হবে, যেন যার উদ্দেশ্যে আমি শব্দগুলো বাক্যটা লিখতেছি সে যেন এটা সহজেই বুঝতে পারে, তার অর্থ বিভ্রান্তি যেন না হয়, হ্যাঁ, সে যেন কোনো উল্টাটা না বুঝে। যেমন আমি যদি বলি যে মানুষ আপেল খায়, ওকে, মানুষ আপেল খায়, এই যে কথাটা বললাম, তো এই যে আপেল খায়, এখানে বাক্যটাতে আমি প্রথমে মানুষ আপেল খায় এই 3টা শব্দ এভাবে সাজিয়ে লিখেছি। এখন আমি যদি কোনো কারণে মানুষের জায়গায় আপেল আর আপেলের জায়গায় মানুষ এভাবে লিখতাম, তাহলে অর্থটা পুরোপুরি চেঞ্জ হয়ে যেত না? ওকে, এই জন্য বলে যে আসক্তি হচ্ছে যে কি? আসক্তি বাক্যে আমরা যে শব্দগুলো ব্যবহার করব সেই শব্দগুলো এমনভাবে সাজাতে হবে যেন অর্থ বিভ্রান্তি তৈরি না হয়, বা যে পাঠককে যে কথাটা বলতেছিলাম বা লিখতেছি, হ্যাঁ, সেটা যেন সে কি বুঝতে সুবিধা হয়, এটাই বোঝানো হয়েছে। যে আমাদের আমি যদি এখন উল্টাপাল্টা লিখতাম আপেল মানুষ খায়, কথাটা পুরো ভিন্ন হয়ে যেত না? এই যে সেই জন্য আমাকে আসক্তিতে সেই বিষয়টা মাথায় রাখতে হবে যে শব্দগুলো সঠিকভাবে সাজানো কথা। আমাদের সাধারণত বাক্য, আমাদের বাংলা বাক্যগুলো, বাংলা বাক্যের ইয়াগুলো কিভাবে লেখা হয়? কর্তা, কর্ম এবং ক্রিয়া। খেয়াল করো, ক্রিয়া, ক্রিয়া না ক্রীড়া যদি বলি আমি, ওকে, ক্রীড়া বললে এটা দ্বারা খেলা বোঝায়, ক্রীড়া বললে কি বোঝায়? খেলা বোঝায়। আর যখন আমি ক্রিয়া বলবো তখন সেটা দ্বারা কাজ বোঝায়, হ্যাঁ। তো কর্তা, কর্ম, ক্রিয়া, এইভাবে আমাদের এই ফরম্যাটে আমাদের সাধারণত বাক্যগুলো লেখা হয়ে থাকে। যেমন আমি বললাম যে কি, সুমি গান গায়, সুমি গান গায়, তাহলে এখানে কর্তা হচ্ছে সুমি, কর্ম কি? গান, গায় হচ্ছে ক্রিয়া। আমাদের বাংলাতে সাধারণত ক্রিয়াপদ শব্দের বাক্যের একদম শেষে বসে, ওকে। আমাদের কর্তা, কর্ম, ক্রিয়া এভাবে করে আমাদের বাক্যগুলো কি করতে হবে? সাজাতে হবে, ওকে। এটাকে বলা হচ্ছে আমাদের আসক্তি। আসক্তির পরে আসে যোগ্যতা। যোগ্যতা জিনিসটা কি? যোগ্যতা জিনিসটা হচ্ছে সোজা কথা বাংলাতে আমরা যেটাকে বলি রিয়েলিটি, বাস্তবতা। যে কথাগুলো তুমি বলবে সেটা যেন তোমার একটা কি থাকে? বাস্তবতা থাকে। এখন আমি যদি বলি যে গরু ঘাস খায়, এটার একটা বাস্তবতা আছে। এখন আমি যদি বলতাম যে কি, গরু ঘাস খায়, এটার বাস্তবতা আছে, মানে গরু স্বাভাবিকভাবেই ঘাস খেয়ে থাকে। কিন্তু আমি যদি এখন আলোচনা করতেছি আমরা যোগ্যতা, আমি যদি উল্টাটা লিখতাম যে কি, গরু, আচ্ছা অন্য কিছু যদি লিখতাম, গরু আকাশে উড়ে, হ্যাঁ, গরু আকাশে উড়ে, তাহলে কি এটা বাস্তবতা থাকতো? থাকতো না। তাহলে এটা এখানে কি? যোগ্যতার গুণের অভাব আছে। যোগ্যতার গুণের অভাবটাকে বলা হয় কি?
এই মানে যোগ্যতা থাকা মানে বাস্তবতা থাকা, যে কথাটা বলবো সেটা যেন রিয়েলিটি থাকে, সেটাকে বলা হচ্ছে যোগ্যতা। ওকে, এখন প্রশ্ন আসতে পারে স্যার কবিতায় বা গল্পে তো অনেক সময় আমরা বিভিন্ন রূপকথার গল্পে বিভিন্ন কিছু দেখি, সেই এইসব ক্ষেত্রে যোগ্যতার ব্যাপারটাকে কি করা হয়, ওভারলুক করা হয় বা ওইটাকে ধর্তব্য ধরা হয় না। কিন্তু তুমি যে কোনো একটা কিছু বাক্য লিখতে গেলে এই যোগ্যতার বিষয়টা তোমার মাথায় রাখতে হবে। যেমন কবিতার ভিতরে হয়তো বা অনেক সময় বললো যে কি সোনালি সোনালি রোদ নেমে আসে ঈগলের ডানায়, এভাবে করে একটা কথা বললো। বা জীবনানন্দ দাশের যে কবিতাটা, শুনতে পাই আমি শিশিরের শব্দ, শিশির পড়লে শিশিরের কি শব্দ শোনা যায়, এখানে লেখক বা কবি একটু ইনডিরেক্টলি অন্য অর্থ বোঝানো হচ্ছে, যে যে নিস্তব্ধতাকে বোঝানোর জন্য কথাটা বলা হয়েছে। যেমন এখন শীতকাল, রাত্রেবেলা গভীর রাতে দেখবা কি চারদিকে অদ্ভুত একটা নীরবতা। হ্যাঁ, তো এটাকে লেখক বলেছে যে কি, যে শুনতে পাই আমি শিশিরের শব্দ, একটু অন্যভাবে বলেছে। এখানে আমরা বাস্তবতার কথাটা ধরতে পারবো না। বা আমরা ওই যে রূপকথার গল্প পড়ছি, রূপকথায় ওখানে দেখছি যে কি গাছ কথা বলে, গরু কথা বলে, পাখি কথা বলে, ওগুলো তো আসলে বাস্তব না। হ্যাঁ, ওটা জাস্ট রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। তো ওইসব ক্ষেত্রে আমাদের যোগ্যতার ব্যাপারটা ধর্তব্য হয় না। তাহলে আমরা একটা সার্থক বাক্যের তিনটা গুণ কি কি আলোচনা করলাম: আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। আকাঙ্ক্ষা হচ্ছে যে একটা বাক্য পুরোপুরি বলতে হবে, পুরোপুরি মনের ভাব প্রকাশ করতে হবে। তারপর আসক্তি হচ্ছে বাক্যে যে আমরা শব্দগুলো ব্যবহার করব সেগুলো কি এমনভাবে লিখতে হবে যেন যে কথাটা বলতে চাচ্ছে সে পাঠক যেন সেটা বুঝতে পারে সহজে, হ্যাঁ, এবং কোনো বিভ্রান্তি তৈরি না হয়। এবং সর্বশেষ হচ্ছে যোগ্যতা। যোগ্যতা হচ্ছে কি, যে বাক্যটা আমি লিখবো সেটার জন্য একটা কি থাকে, বাস্তবতা থাকে, সেটাকে বলা হচ্ছে যোগ্যতা। তো আপনাদেরকে বলছিলাম যে অনলাইনের ক্লাসে আপনারা তো পড়তেছেন, পাশাপাশি কিছু মডেল টেস্ট দেন। মডেল টেস্ট দেওয়ার জন্য কিছু মডেল টেস্টের বই কিনে ফেলেন। প্রতিদিন একটা দুইটা করে মডেল টেস্ট দিবেন এখন। হ্যাঁ, এই একটা দুইটা করে মডেল টেস্ট দিলে সেটা আপনাদের কি হবে, প্রস্তুতিকে অনেক বেশি আগায় নিবে। বিশেষ করে ওই যে 1 ঘন্টা প্রেশার নেওয়ার একটা অভ্যাস আপনাদের তৈরি হবে। তারপরে হচ্ছে যে সাধারণ জ্ঞানের জন্য আপনাদেরকে বলছিলাম দুইটা ম্যাপ কিনে ফেলতে। 70-80% সাধারণ জ্ঞান ওই ম্যাপ থেকে আপনারা পেয়ে যাবেন। তাই দুইটা ম্যাপ আমি গতকালকে ক্লাসে পোস্টে লিঙ্ক দিয়ে দিছি। হ্যাঁ, ওখান থেকে গিয়ে অর্ডার দিয়ে দিতে পারেন। অনেক সময় যারা শহরে থাকেন তারা সহজে গিয়ে এগুলো কালেক্ট করতে পারেন, কিন্তু যারা গ্রামে গঞ্জে থাকেন, হ্যাঁ, তাদের জন্য এটা কালেক্ট করা অনেক বেশি কঠিন হয়ে যাবে। তা আপনারা এর ভিতরে অর্ডার দিয়ে দেন আজকে বা কাল। যারা কালকে অর্ডার দিয়ে দিয়েছেন তারা হয়তো আজকে না পেলেও কালকে পেয়ে যাবেন। আর যারা এখনো অর্ডার দেন নাই তারা এই আজকে অর্ডার দিয়ে দেন, কালকে বা পরশু পেয়ে যাবেন। ওকে, আপনি যদি 2 দিন আগেও পান, 2 তারিখ পরীক্ষা, তার 2 দিন আগেও যদি পান, তাহলে কি আপনি অনেক বেশি অ্যাডভান্স থাকবেন। আর এটা হোক বা না হোক, মনে করেন আপনার হইল না আর কি। ওকে, আপনি কি চাকরি শুধু এই প্রাইমারিটা দিবেন, অন্যান্যগুলোর জন্য দিবেন না? ওগুলোর জন্য আপনার প্রস্তুতি আগে যাবে। মডেল টেস্টগুলো আর পরীক্ষা 2 তারিখের ভিতরে যতগুলো পারেন দিবেন। না পারলে 2 তারিখের পরে যেগুলো বাকি থাকবে সেগুলো 2 তারিখের পরে দিবেন। আপনার পরে আরও চাকরির অনেক পরীক্ষা আসতেছে, এনটিআরসি এর নতুন ইয়ে আসবে, নিবন্ধনের ইয়ে আসবে, ঠিক আছে, আরও অন্যান্য চাকরির সার্কুলার আরও কিছু আসবে। তো এগুলো আপনারা ওভাবে প্রস্তুতি নিতে থাকেন। ওকে, একটা জিনিস মনে করবেন যে বই কিনতে কখনো কার্পণ্য করবেন না। এই যে যে আপনি কোর্স, এখানে আপনি যে 200 টাকা দিয়ে পড়তেছেন, হ্যাঁ, এটা একটা ইনভেস্টমেন্ট। আপনাদের এই কোচিং করা বা ইয়াগুলো এগুলো সব কিছু হচ্ছে একটা ইনভেস্টমেন্ট। এটা আপনাকে অনেক বেশি লাভ দিবে, সারা জীবনের জন্য লাভ দিবে। ওকে, এটাকে কখনো খরচ হিসেবে দেখবেন না। তো আমরা বাক্যের প্রথমে অর্থগত শ্রেণীবিভাগ আলোচনা করব। অর্থগত শ্রেণীবিভাগে আমরা একটু প্রাইমারি আলোচনা করেছি। প্রথমে আসে আমাদের নির্দেশাত্মক বাক্য, বাক্যের অর্থগত শ্রেণীবিভাগ। অর্থগত শ্রেণীবিভাগে প্রথমে আসে আমাদের 1 নম্বরে
নির্দেশাত্মক অথবা বর্ণনাত্মক বাক্য। এই নির্দেশাত্মক বা বর্ণনাত্মক বাক্যকে আবার দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে অস্তিবাচক আর একটা হচ্ছে কি নেতিবাচক। অস্তিবাচক এবং নেতিবাচক। অস্তিবাচক বাক্য বা নেতিবাচক বাক্য, খেয়াল করেন নির্দেশনাত্মক বাক্যর ভিতরে অস্তিবাচক বাক্য হচ্ছে যে বাক্যটাকে হ্যাঁ জাতীয় শব্দ ব্যবহার করা হবে বা হ্যাঁ না বললেও ইনডিরেক্টলি সেখানে এটা ইয়ে করা হবে, কোনো কিছু সম্পর্কে বলা হবে পজিটিভলি, তখন সেটা হবে অস্তিবাচক বাক্য। আর নেগেটিভ বাক্য মানে হচ্ছে কি, যে সেখানে না জাতীয় কোনো শব্দ ব্যবহার করবে, না, নি, নয়, নাই, এরকম শব্দ যখন ব্যবহার করে তখন সেগুলোকে বলা হয় অস্তিবাচক বাক্য। এটা আপনারা মনে রাখবেন, না, নি, নয়, নাই, হ্যাঁ, নে, যাই নে, খাই নে, করি নে, এরকম আমরা বলি না, আমি যাই না, খাই না, আমি যাইনি, হ্যাঁ, এটা তোমার জন্য উপযুক্ত নয়, সে কাজটা করে নাই, হ্যাঁ, এরকম যখন থাকবে সেগুলোকে বলে নেতিবাচক বাক্য। খুব সহজ একটা পদ্ধতি হচ্ছে, বাক্যে যদি এই না, নি, না এগুলো না থাকে তাহলে সেটা হয়ে যাবে অস্তিবাচক, আর যদি এগুলো থাকে তাহলে হয়ে যাবে নেতিবাচক। এটা আপনি মাথায় রাখতে পারলে অস্তিবাচক নেতিবাচক নিয়ে কনফিউশন তৈরি হবে না। এখন আমরা দুইটা উদাহরণ দিয়ে অস্তিবাচক নেতিবাচক দেখাই। যেমন ধরেন, লোকটি ঘুষ খায়, লোকটি ঘুষ খায়, ওকে, এটা কি ধরনের বাক্য? অনেকে বলবে যে এটা নেতিবাচক বাক্য। না, কারণ এখানে লোকটা সম্পর্কে খারাপ বলা হলেও এখানে না জাতীয় কোনো শব্দ ব্যবহার করা হয়নি, তাহলে এটা হয়ে যাবে কি অস্তিবাচক বাক্য। ঠিক আছে, এখন আমি যদি বলি যে কি লোকটি অসৎ কাজ করে না, লোকটি অসৎ কাজ করে না, এখানে যখন বলবো এখানে অনেকে মনে করবে যে এটা তো ভালো কথা বোঝাইছে, এই জন্য এটা হবে যে অস্তিবাচক। না, এটা অস্তিবাচক হবে না। কেন? কারণ এখানে আমার এই যে না ব্যবহার করা হয়েছে, এটা নেতিবাচক বাক্যই হয়ে যাবে। বুঝা গেছে? তা আমাদের এটা সবসময় মনে রাখতে হবে যে বাক্যে যদি না, নি, নয়, নাই, নে থাকে, সেটা যাই বলা হোক না কেন সেটা হয়ে যাবে নেতিবাচক বাক্য। আর যদি এগুলো না থাকে তাহলে হবে অস্তিবাচক বাক্য। এখন আমরা শিখব অস্তিবাচক থেকে নেতিবাচক বাক্যে রূপান্তরের বিষয়টা। অস্তিবাচক থেকে নেতিবাচক বাক্যে রূপান্তর কিভাবে করে? তো দেখেন, আমি বললাম ছেলেটি গাঁজা খায়, ছেলেটি গাঁজা খায়, এটা কি ধরনের বাক্য? অস্তিবাচক বাক্য, তাই না? তো এখন এটাকে আমার যখন নেতিবাচক বাক্যে রূপান্তর করতে হবে, এমনভাবে লিখতে হবে যাতে আমার মূল অর্থটার কোনো পরিবর্তন না হয়। ওকে, তাহলে ছেলেটি গাঁজা খায়, ওকে, তাহলে এটাকে এমনভাবে আমাকে লিখতে হবে যেন এটার পরিবর্তন না হয়। আবার এখানে আমি একটা না নিয়ে কিছু নিয়ে আসতে পারি। তাহলে আমি এভাবে লিখতে পারি যে ছেলেটি গাঁজা না খেয়ে থাকতে পারে না, ছেলেটি গাঁজা না খেয়ে থাকতে পারে না। তো একই কথা প্রকাশ পাচ্ছে, অর্থটা একই রকম হয়ে যাচ্ছে। তাহলে এখানে এভাবে আমি অস্তিবাচক থেকে নেতিবাচকে রূপান্তর করেছি। কিন্তু আমাদের আবার অনেক সময় কিছু দিবে, যেমন ধরেন যে কি আমার বাবা ঘুষ না, আমার বাবা একজন সৎ অফিসার, আমার বাবা একজন সৎ অফিসার। ওকে, এটা হচ্ছে যে কি একটা অস্তিবাচক বাক্য। এটাকে আমাকে নেগেটিভ বাচক বাক্যে নিতে হবে। নেগেটিভ বাচক বাক্যে নিতে গেলে এই যে আমার যে বিশেষণ ব্যবহার করা হয়েছে, হ্যাঁ,
সেই বিশেষণের বিপরীত বিশেষণ ব্যবহার করতে হবে এবং একটা বাড়তি না নি নাই এগুলো ব্যবহার করতে হবে। তাহলে আমি যখন এটা অস্তিবাচক বাক্য, এখানে কেন অস্তিবাচক বাক্য? বাক্যটাতে কোথাও কি না জাতীয় কোনো শব্দ নাই, আছে? নাই। তাহলে এভাবে না জাতীয় কোনো শব্দ নাই, এটাকে আমি এখন নেতিবাচক বাক্যে রূপান্তর করব। কিভাবে লিখব? যে দেখেন, আমার বাবা একজন সতের বিপরীত কি? অসৎ। অসৎ অফিসার নয়। এই যে এখন বিপরীত, এই যে এটা লিখছি, এটার জন্য আমার বাড়তি নয়টা দিতে হয়েছে। বাস, অস্তিবাচক থেকে নেতিবাচকে রূপান্তর হয়ে গেল। ওকে, এরকম আরো অনেক উদাহরণ আছে। যেমন ধরেন, মেয়েটি এখনো সে আগের সে এখন কি অনেক ভিক্ষা করে, সে এখন ভিক্ষা করে না। তাহলে কি এটা আমাকে কি করতে হবে? সে এখন নিজে কি করেছে? ভিক্ষা করে না। ভিক্ষা করে না বিপরীত শব্দ কি? সে এখন পরিশ্রম করে নিজেই চলে। বাস, অর্থটা আমার তো ঠিকই থাকলো। সে এখন পরনির্ভরশীল না হয়ে, সরি, ভিক্ষা করে না, নাটাকে আমি অন্য ইয়েতে নিয়ে গেলাম। বা আবার মনে করেন ছেলেটি ভালো নয়। হ্যাঁ, ছেলেটি ভালো নয়, ছেলেটি ভালো নয়, এটাকে আমি যদি বিপরীত ইয়েতে নেই, অস্তিবাচকে নেই, তাহলে কি হবে? ভালো নয়কে কি করতে হবে? খারাপে পরিণত করতে হবে। তাহলে ছেলেটি খারাপ, মেয়েটি খারাপ না। আমি যদি বলি মেয়েটি খারাপ না, তাহলে এটার বিপরীত কি হবে? মেয়েটি ভালো। তো এভাবে আমাকে অস্তিবাচক থেকে নেতিবাচকে রূপান্তর করতে হবে। ওকে, তাহলে এই গেল আমাদের নির্দেশাত্মক বাক্যের প্রথমটা, অস্তিবাচক থেকে নেতিবাচক বাক্যে রূপান্তর। আমরা কিন্তু ক্লাস শেষে কিছু আবার প্র্যাকটিস করব, কেমন? আপনারা সবগুলো আলোচনা করার পরে কিছু প্রশ্ন আবার কি আলোচনা করব। নির্দেশাত্মকের পরে আসে কি? প্রশ্নসূচক বাক্য। প্রশ্নসূচক বাক্য কিরকম? প্রশ্নবাচক বা প্রশ্নসূচক। হ্যাঁ, প্রশ্নবাচক বা প্রশ্নসূচক। আমার এখানে অনেকে মনে, প্রশ্নসূচক বা প্রশ্নবাচক বাক্যে অবশ্যই আমার কি থাকতে হবে? একটা প্রশ্নবোধক চিহ্ন থাকতে হবে এবং কি একটা প্রশ্নবাচক শব্দ থাকতে হবে। প্রশ্নবাচক শব্দগুলো কি কি? সেগুলো হচ্ছে কে, কি, কি, কোথায়, হ্যাঁ, কখন, কিভাবে, ইত্যাদি ইত্যাদি যখন থাকে তখন সেটাকে হবে প্রশ্নবাচক বাক্য। যেমন তোমার নাম কি? তোমার নাম কি? ওকে, তোমার নাম কি? তাহলে এই যে আমি এখানে প্রশ্নবাচক বাক্য একটা উদাহরণ ইয়ে করছি, বা তোমার তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? তাহলে এই যেভাবে আমি প্রশ্নবাচক বাক্যে উদাহরণ বুঝতে পারছি। এখন অনেক সময় আমাদের একটা জিনিস আমি বলি, এটা কিন্তু অনেক বইতে নাই, কিন্তু ইদানিং ইংরেজির থেকে নিয়ে এই বিষয়টা ব্যবহার করা হচ্ছে। এটা নিয়ে প্রশ্ন যদি আসে তাহলে আপনারা একটু সতর্ক থাকবেন। বাক্যে যদি প্রশ্নবাচক শব্দ না থাকে কিন্তু শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়, তখন সেটা আর প্রশ্নবাচক শব্দ হবে না, বাক্য হবে না, সেটা হয়ে যাবে বিস্ময়সূচক বাক্য। যেমন তুমি, তুমি জানো না, তুমি জানো না। এই যে দেখেন, এখানে কোনো বাক্যে কিন্তু কি কোনো প্রশ্নবাচক শব্দ ব্যবহার করা হয় নাই, কিন্তু এখানে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে, তখন এই বাক্যটা হয়ে যাবে বিস্ময়সূচক বাক্য। ওকে, তুমি জানো না আজকে পরীক্ষা, মাত্র 200 টাকা। এই যে তোমরা এখন প্রাইমারি কোর্সটা করতেছো, মাত্র 200 টাকা। ওকে, এরকম করে আমরা অনেক সময় প্রশ্ন করি কিন্তু সেখানে কি থাকে না? প্রশ্নবাচক শব্দ থাকে না, তখন সেটাকে বলা হয় বিস্ময়সূচক বাক্য। কিন্তু তুমি কি জানো না, আমি যদি এখানে কি তুমি কি জানো না, হ্যাঁ,
বলি তখন আবার এটা প্রশ্নবাচক বাক্যে পরিণত হবে। ওকে, তো আমাদের মনে রাখতে হবে যে প্রশ্নবাচক বাক্যে অবশ্যই একটা প্রশ্নবোধক শব্দ থাকতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকতে হবে। এখন কোনো একটা বাক্যকে আমি যখন প্রশ্নবাচক বাক্যে রূপান্তর করব সেটা কিভাবে করব? প্রশ্নবাচক বাক্যে রূপান্তর করার নিয়ম হচ্ছে যে যে এখানে আমাদের সবসময় মনে রাখতে হবে যে কোনো প্রশ্নবাচক প্রশ্নবাচক বাক্যে রূপান্তর করতে বললেই সেখানে আমাদের একটা কি ব্যবহার করতে হবে এবং কি ব্যবহারের সময় পরে আমাকে যদি বাক্যটা অস্তিবাচকে থাকে তাহলে নেতিবাচকে নিতে হবে, নেতিবাচকে থাকলে অস্তিবাচকে নিতে হবে। যেমন করিমের বাবা এখনো কাজ করে। করিমের বাবা এখনো কাজ করে, এই বাক্যটাকে আমাকে প্রশ্নবাচক বাক্যে রূপান্তর করতে হবে। কিভাবে করব? আমাকে প্রথমে করতে হবে কি, এটাকে নেতিবাচক বাক্যে রূপান্তর করতে হবে। কিন্তু এখানে আমাদের আগে যেমন আমরা নেতিবাচক বাক্যে রূপান্তর করছি, মূল অর্থটা একই ছিল। এখানে আমাকে নেতিবাচক বাক্যে রূপান্তর করতে হবে কিন্তু মূল অর্থটা যাতে চেঞ্জ হয়ে যায়, পুরো ভিন্ন কিছু হয়। করিমের বাবা এখনো কাজ করে, এখানে আমি তাহলে করে না লিখলাম, তাহলে করিমের বাবা এখনো কাজ করে না। এরপরে হচ্ছে যে কি, জায়গা মতো যেখানে আমার কি হবে সুবিধা হবে সেখানে আমি এই কর স্বীকার কিটা ব্যবহার করব। করিমের বাবা কি এখনো কাজ করে না? তাহলে দেখো আমার বাক্যটা মূল অর্থ সহ চেঞ্জ হলো না, কিন্তু বাক্যটা প্রশ্নবাচক বাক্যে রূপান্তর হয়ে গেল। একটা বিষয় খুব সতর্ক থাকতে হবে, যখনই তোমাকে কোনো প্রশ্নবাচক বাক্যে রূপান্তর করতে বলবে তখনই তুমি এখানে কর ও স্বীকার কি ব্যবহার করবে, অন্য কোনো কি ব্যবহার করবে না। আমাদের বাংলায় দুই ধরনের কি আছে, একটা কর স্বীকার কি আর একটা হচ্ছে ক দীর্ঘইকার কি। ওকে, তো আমার সবসময় প্রশ্নবাচক বাক্যে রূপান্তরের সময় কর স্বীকারের কি ব্যবহার করতে হবে, কারণ বাক্যগুলো এমন বাক্য দিবে তোমাকে যেটা তুমি ক দীর্ঘইকার কি দিয়ে করা যাবে না, কর স্বীকার কি দিয়ে করতে হবে। তাহলে যে করিমের বাবা কি এখনো কাজ করে না, অর্থটা কিন্তু একই, যে করিমের বাবা এখনো কাজ করে। অথবা পরীক্ষা আসলে সব ছাত্র পড়তে বসে। পরীক্ষা আসলে সব ছাত্র পড়তে বসে, এটাকে যখন আমি প্রশ্নবাচক বাক্যে রূপান্তর করব কিভাবে লিখব? প্রথমে আমাকে একটা না জাতীয় কিছু লিখতে হবে। হ্যাঁ, না জাতীয় কিছু লিখে পরীক্ষা আসলে কি, আমি এখানে একটা কি লাগাই দিব, পরীক্ষা আসলে কি সব ছাত্র পড়তে বসে না, শেষে বাক্যতে এভাবে দিয়ে দিব। আর যদি এখন প্রশ্ন আসে যে নাবাচক কোনো কিছু যদি থাকে তখন কি হবে? নাবাচক যদি থাকে তখন আমাদের কি লিখতে হবে? যেমন হাদির অবদান আমরা ভুলবো না। হাদির অবদান আমরা ভুলবো না, এটা হচ্ছে যে একটা নেতিবাচক বাক্য দিয়েছে, তাই না? এখন এটাকে আমি প্রশ্নবাচক বাক্যে রূপান্তর করতে গেলে প্রথমে করতে হবে কি, হাদির অবদান, এই যে নাটাকে আমি বাদ দিয়ে দিব, না বাদ দিয়ে আমরা ভুলবো, মানে দেখো অর্থ চেঞ্জ হয়ে গেছে। আর এখানে একটা কি লাগাই দিব, হাদির অবদান কি আমরা ভুলবো বা ভুলতে পারবো, এবং করে আমরা কি সহজে কি এই যে একটা কি লাগাবো এবং নেতিবাচক থাকলে অস্তিবাচকে, অস্তিবাচক থাকলে নেতিবাচকে রূপান্তর করে ফেলবো। এবং সেখানে নেতিবাচক ইয়েতে এমনভাবে করবো যেন মূল অর্থটা চেঞ্জ হয়, পরে আমরা একটা কি লাগাই দিব, কি লাগাই দিলে আবার অর্থ ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে আমি মনে করি যে কি প্রশ্নবাচক বাক্য কিভাবে রূপান্তর করতে হবে তোমরা বুঝতে পারছো। ওকে, প্রশ্নবাচক বাক্যের পরে আসে আমাদের অনুজ্ঞা। গ নম্বর হচ্ছে কি
অনুজ্ঞা। যে ঠান্ডা ফ্লোরে পা ঠান্ডায় একদম ইয়ে হয়ে যাচ্ছে। তোমাদের ওদিকে ঠান্ডা কার ওখানে কেমন পড়ে? ওকে, তোমাদের কারো কোনো কমেন্টস আছে কিনা একটু দেখি। যদি কোনো কিছু না বুঝো, তাহলে যদি ক্লাসে আলোচনা করা না হয়ে থাকে তাহলে সেটা বলবা, উল্টাপাল্টা ইয়ে করবো না। হুম, জয় শর্মা, ভেরি গুড। হুম, তাসনি ইসলাম। হ্যাঁ, পঞ্চগড়ে ঠান্ডা প্রচুর। পরীক্ষায় এগুলো আসবে, এই যে এভাবে দিবে তোমাকে যে নিম্নের কোনটি অস্তিবাচক বাক্য, নিম্নের কোনটি নেতিবাচক বাক্য, বা নিম্নের কোনটি প্রশ্নবাচক বাক্য, বা এই বাক্যটার প্রশ্নবাচক রূপ কেমন হবে, এই বাক্যটির আহ, আহ, ইয়ে রূপটা কেমন হবে, এরকম করে তোমাদের বলবে যে নানা ধরনের প্রশ্ন আসবে। ওকে। হ্যাঁ, ঠান্ডা সব জায়গাতেই পড়তেছে, সব জায়গায় ঠান্ডা পড়তেছে, এখন একটু সাবধানও থাকতে হবে। কেমন? কারণ হচ্ছে যে যদি সাবধানে না থাকি তাহলে কিন্তু কি হবে, অনেক অসুস্থ হয়ে যেতে পারে। তাহলে অসুস্থতা আমাদের থেকে মুক্ত থাকতে হবে। প্রতিদিন আহ, ইয়ে করবা, ভিটামিন সি জাতীয় খাবার খাবা। হ্যাঁ, আর একটা হচ্ছে যে কি, আহ, এই ঠান্ডা বা ইয়ে করার জন্য অনেকে আবার গোসল করে না। হ্যাঁ, গোসল করতে হবে, ঠান্ডা পানিতে গোসল করতে হবে। যতই শীত পড়ুক ঠান্ডা পানিতে গোসল করবা। কারণ তোমার গরম পানিতে তুমি গোসল করবা, অসুস্থতা যদি থাকে তাহলে ভিন্ন কথা। কেন বলি, ঠান্ডা পানিতে গোসল করলে তোমার নার্ভগুলো অনেক বেশি সতেজ থাকবে। ওকে, গরম পানিতে গোসল করলে তুমি আরও বেশি উইক হয়ে যাবে। চেষ্টা করবা ঠান্ডা পানিতে গোসল করার, মানে ইয়া করা আর কি। তো অনুজ্ঞা বলতে কি বোঝায়? আদেশ, নির্দেশ, উপদেশ। আদেশ, নির্দেশ, উপদেশ বোঝাতে আমাদের অনুজ্ঞা ব্যবহৃত হয়। যেমন ধরো আদেশ, যে কোনো কিছু আদেশ দেয়া, নির্দেশ দেয়া, হ্যাঁ, উপদেশ। আমাদের প্রথমে যে নির্দেশাত্মক বাক্য বলছিলাম সেটার সাথে এটা একটু পার্থক্য আছে। সেটা কি? এই নির্দেশ মানে কোনো কাজ করতে বলা, এই আদেশ মানে কোনো কাজ করতে বলা, এই উপদেশ মানে হচ্ছে কোনো কাজ করতে বলা বা না করতে বলা। হ্যাঁ, যেমন ধরো আবার অনুরোধও বুঝায়, অনু দ্বারা ইয়ে করে কি বুঝায়, আবার সেখানে অনুরোধও বুঝায়। যেমন ধরো আমাকে একটা বই দাও, আমাকে একটা বই দাও, এটা কি যে কোনো আদেশ বা নির্দেশ বুঝাচ্ছে, তাই না? আবার মনে করো দয়া করে দরজাটা বন্ধ করো, এটা হচ্ছে যে কি অনুরোধ বুঝাচ্ছে, দয়া করে দরজাটা বন্ধ করো। বা উপদেশ কি, উপদেশ হচ্ছে যে কি, আহ, যে চাকরি পেতে নিয়মিত পড়তে হয়, চাকরি পেতে নিয়মিত পড়তে হয় বা পড়তে হবে। ওকে, পড়তে হবে, রৌদ্রে দৌড়াদৌড়ি করিও না, সদা সৎ পথে চলো। এগুলো সব কিছু আমাদের অনুজ্ঞাবাচক বাক্যে উদাহরণ। তো এখন অন্য কোনো বাক্যকে যখন অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তর করতে বলবে তখন তুমি সেটা কিভাবে করবে? ওকে, সোজা কথা, তোমাকে যখনই অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তর করতে বলবে তখনই তুমি জিনিসটা মনে মনে চিন্তা করবা, এই কাজটা আমি যদি কাউকে করতে বলতাম তাহলে ঠিক কিভাবে বলতাম। এই যে দেখো, দাও, করো, হ্যাঁ, এখানে সরি, এখানে পড়ো, হ্যাঁ, চাকরি পেতে নিয়মিত পড়ো, দাও, করো, পড়ো, বা পর, করেন, ধরেন, হ্যাঁ, এই যে এরকম করে যখন বোঝানো হবে তখন সেটা হবে কি অনুজ্ঞাবাচক বাক্য। যেমন একটা তোমাকে বাক্য দিল,
সততার সাথে চলতে হবে। এখানে কিন্তু দেখো সততার সাথে সাথে চলতে হবে, এটা ইনডাইরেক্টলি একটা ভালো কথা বলছে, কিন্তু কাউকে এটা করতে বলে নাই। এটা হচ্ছে নির্দেশাত্মক বাক্য। কিন্তু যখন অনুজ্ঞাবাচক বাক্যে তোমাকে এটা রূপান্তর করতে হবে, তাহলে আমি কি লিখব? সততার সাথে চলো। ওকে, সততার সাথে চলো। তাহলে এভাবে আমাকে যদি বলে যে কি ছাত্র হিসেবে নিয়মিত পড়তে হয়, ছাত্র হিসেবে নিয়মিত পড়তে হয়। ওকে, ছাত্র হিসেবে নিয়মিত পড়তে হয়, এটাকে যদি আমি কি করি, অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তর করি, তাহলে কি হবে? ছাত্রদের বা ছাত্র হিসেবে নিয়মিত পড়ো, ছাত্র হিসেবে নিয়মিত পড়ো। এইটা হচ্ছে আমাকে কি, জাস্ট দেখো, এই যে আমি চলো, পড়ো, করো, ধরো, হ্যাঁ, দরজাটা বন্ধ করা উচিত, এটাকে অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তর করতে হবে। কি লিখবা তুমি? দরজাটা বন্ধ করা উচিত। তুমি এইভাবে বলতে পারো, দরজাটা বন্ধ করো, দয়া করে দরজাটা বন্ধ করেন, হ্যাঁ, ওকে, দরজাটা এখনই বন্ধ করো। ওকে, এইগুলো হচ্ছে যে করো, ধরো, করো, মারো, ধরো, এগুলো যদি বাক্যে ব্যবহার করো, তাহলে সেটা সহজে কি অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তর হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের অনুজ্ঞা গেল, 3টা চলে গেছে, তাই না? এরপরে আসে এখন হচ্ছে যে কি ঘ নাম্বার হচ্ছে ইচ্ছাসূচক বাক্য। ইচ্ছাসূচক বাক্য জিনিসটা কি? ইচ্ছাসূচক বাক্য জিনিসটা হচ্ছে সহজ বাংলায়, আমরা যখন কারো জন্য দোয়া করি, সেটা 2 ধরনেরই হইতে পারে। বা আমাদের বইগুলোতে খালি ভালো দোয়ার কথা বলছে, বদ দোয়ার কথা বলে নাই, অভিশাপের কথা বলে নাই। যেমন আমাদের বইতে বলছে ইচ্ছাসূচক বাক্য কি, তোমার মঙ্গল হোক, তুমি জীবনে সফল হও, হ্যাঁ হ্যাঁ, তুমি জীবনে উন্নতি করো, এরকম করে বলছে। কিন্তু আমরা তো বাস্তবে এরকম করে অনেকে বলি না। আমরা কি বলি? তুই মর, তোর মাথা খাড়া পড়ুক, তুই গাড়ির নিচে পর, হ্যাঁ। তো এরকম করে অনেক বাক্য আমরা কিন্তু অনেকে বলি, তাই না? বা অনেকে ইয়ে করে, হ্যাঁ। মনে করো তোমরা এখন এই যে চাকরি বাকরির জন্য যারা ক্লাস করতেছো, কষ্ট করতেছো, আর 8,500 স্টুডেন্ট, 8,500 স্টুডেন্টের ভিতরে লাইভে আছে মনে হয় 300-400। তো এই যে 300-400 তোমরাই কিন্তু দিন শেষে চাকরি পাবা। বা যারা যারা ক্লাস পুরাটা করবে, অন্য সময় দেখে নিবে, তারাই ইয়ে করবে। অনেকে আছে ভর্তি হয়ে কি ক্লাস করতেছে না, গায়ে বাতাস লাগায় লাগায় বেড়াচ্ছে, হ্যাঁ হ্যাঁ। এখানে তোমরা 200 টাকা যে সার্ভিসটা পাইছো, এটা 15-20 হাজার টাকার সার্ভিসের চাইতে বেশি পাইছো তোমরা। ওকে, তুমি একটু জিনিস চিন্তা করো, তো তোমাকে যদি এই কোর্সটা ঢাকা বা চিটাগাং গিয়ে করতে হতো, কত টাকা খরচা হতো? বা তোমার যদি তোমার গ্রামের বাড়ি থেকে দূরে গিয়ে তোমার শহরে কোনো ইয়েতে গিয়ে করতে হতো। তো এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। যে যাই হোক, এই ইচ্ছাসূচক বাক্য হচ্ছে যে কি, যখন তোমার কি করবে, কারো কোনো কিছু মঙ্গল বা খারাপ এটা আশা করা হয়, তখন সেটা হচ্ছে ইচ্ছাসূচক বাক্য। যেমন ধরো, তোমার জীবনে সাফল্য আশা করছি, এটা হচ্ছে যে তোমার জীবনে সাফল্য আশা করছি, এটা হচ্ছে একটা নির্দেশাত্মক বাক্য। এটাকে যখন আমি ইচ্ছাসূচক বাক্যে দিব, তখন কি হবে? তুমি জীবনে সফল হও, এটা হচ্ছে কি ইচ্ছাসূচক বাক্যে এভাবে আমরা কি রূপান্তর করতেছি, হ্যাঁ। যেমন ধরো, একটা চাকরি তোমার কেন দরকার? একটা চাকরি দরকার কারণ তুমি যদি চাকরি না পাও, মনে রাখবা সবচেয়ে বেশি খুশি হবে আশেপাশের মানুষ, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজনেরা। কেন জানো? তুমি যখন চাকরি পাবা, তখন তারা বেজার হবে, কারণ তারা তোমাকে ডমিনেট করতে পারবে না। এখন তুমি যখন একটা ভালো চাকরি পেয়ে যাবে, তারা কিন্তু বেজার হবে। তো তার এটা শুনতে খারাপ লাগলেও বাস্তবতা হচ্ছে এটাই। তাই 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 তুমি কি এখন চাও যে তুমি তোমার আত্মীয় স্বজনকে খুশি করবা নাকি বেজার করবা? যদি বেজার করতে চাও, তাহলে হার্ড অ্যান্ড সোল ট্রাই করো, পড়াশোনা করো, চাকরি একটা পেয়ে যাবা।
আর যদি তাদেরকে খুশি করতে চাও, তাদের কথা সারা জীবন শুনতে চাও, তাদের কথার নিচে সারা জীবন থাকতে চাও, হ্যাঁ, কথায় কথায় তারা যেন তোমাকে খোটা দেয়, তোমাকে তোমার ইয়াটা বুঝায় দেয় যে তুমি একটা ইনকাম নাই, এই সেই দয়া দাক্ষিণ্য দেখানোর চিন্তা করে, হ্যাঁ, তাহলে তুমি ভাই পড়াশোনা করার দরকার নেই। হ্যাঁ, তো যাই হোক, তো এখানে দেখো তোমাদের পরীক্ষায় পরীক্ষায় তোমাদের পরীক্ষার রেজাল্ট ভালো হবার আশা করছি। এই বাক্যটাকে আমি কি করব, আমি যদি ইচ্ছাসূচক বাক্যে রূপান্তরে করতে চাই তাহলে কি হবে, তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট হোক, তাই না? এটা উত্তর কি হবে, তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট হোক। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট হোক, এভাবে আমি সহজে ইচ্ছাসূচক বাক্যে রূপান্তর করে ফেলবো। এই যে জাস্ট এই তুমি তোমরা পরীক্ষায় ভালো করো, এভাবে লিখতে পারি, তোমরা পরীক্ষায় তোমাদের পরীক্ষা বা রেজাল্ট ভালো হবার আশা করছি, এই বাক্যটাকে আমি অন্যভাবে লিখতে পারি, তোমরা পরীক্ষায় ভালো করো, হ্যাঁ, বা আল্লাহ তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট দিক, এভাবে আমরা এগুলো কথা বলতে পারি। তো এভাবে যখন আমরা করব তখন সেটা ইচ্ছাসূচক বাক্যে রূপান্তর হয়ে যাবে। ওকে, কিন্তু যখনই আবার এরকম ইচ্ছাসূচক বাক্যকে নির্দেশাত্মক বাক্যে নিবে তখন আশা করছি হবে, এরকম করে আমরা যখন বলবো তখন সেটা আমাদের কি ওভাবে পরিবর্তন হয়ে যাবে। এখন ইচ্ছাসূচকের পরে আমি আবারও বলি যে তোমাদের ক্লাসের আমি কিন্তু দুই একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, তোমাদের বাকিটা তোমাদের নিজেদের পড়তে হবে। তোমাদের কাছে যদি কোনো গ্রামার বই থেকে থাকে, হ্যাঁ, সেই গ্রামার বই পড়বা, আর যদি গ্রামার বই থেকে না থাকে তাহলে কি অন্য কোনো কিছু নিয়ে আমি যে শিটগুলো দিব সেগুলো তোমরা পড়ে নিও। তো এখন দেখো সর্বশেষ হচ্ছে নাম্বার, বিস্ময়সূচক বাক্য বা বিস্ময় বা আবেগ এক এক বইতে এক একভাবে লিখছে, এক এক কোনোটাতে আবার আলাদা আলাদা লিখছে, কোনোটাতে আবার একসাথে লিখছে, ঘুরে ফিরে কিন্তু বাক্যের শ্রেণীভেদ 5 প্রকার, বোঝা গেছে? এখন দেখো বিস্ময় বা আবেগ যখন বুঝাবে, হ্যাঁ, তখন আমরা এখানে সবার আগে মনে রাখতে হবে যে একটা উদাহরণ দিয়ে দেখায় যে কি সুন্দর পাখি, হ্যাঁ, এখানে শেষে একটা কি বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করেছে, কি সুন্দর পাখি। এখন দেখো এটাকে এই বিস্ময়সূচক বাক্য বলা হচ্ছে, বা তার জীবনে কি দুঃখ, তার জীবনে কি দুঃখ, ওকে, তার জীবনে কি দুঃখ, এই দুটোটা হচ্ছে বিস্ময়সূচক বাক্য। এখন দেখো এখানে যদি আমাদেরকে বলা হতো অন্য কোনো বাক্য দিয়ে যে বিস্ময়সূচক বাক্যে রূপান্তর করো, হ্যাঁ, তাহলে আমি কি লিখতাম, যেমন হাদির মৃত্যুতে দেশবাসী কষ্ট পেয়েছে, হাদির মৃত্যুতে দেশবাসী কি কষ্ট পেয়েছে। এখন এটাতে আমাকে কি করতে হবে, বিস্ময়সূচক বাক্যে রূপান্তর করতে হবে। বিস্ময়সূচক বাক্যে রূপান্তর করতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে, এখানে একটা ক দীর্ঘকার কি আনতে হবে। মনে রাখবা বিস্ময়সূচক বাক্যে রূপান্তর করতে বললেই সেখানে ক দীর্ঘকার কি হবে, ওকে, এবং সর্বশেষে একটা কি বিস্ময়বোধক চিহ্ন দিতে হবে। হাদির মৃত্যুতে দেশবাসী কষ্ট বা খুব কষ্ট পেয়েছে, বা মনে করো কি খুব কষ্ট পেয়েছে, তখন আমাকে করতে হবে কি, এখানে এই যে যে আমাদের বিশেষণের বিশেষণ, হ্যাঁ, সেই বিশেষণের বিশেষণটাকে পরিবর্তন করতে হবে। তাহলে আমি কি এভাবে লিখি যে হাদির মৃত্যুতে, হ্যাঁ, দেশবাসী কি কষ্ট পেয়েছে, দেশবাসী কি কষ্ট পেয়েছে। এই যে এখানে আমাকে কি দেখো প্রশ্নবোধক চিহ্ন
বিস্ময়বোধক চিহ্নটা আমি ব্যবহার করেছি। তাহলে উত্তরটা হবে এটা, যে হাদির মৃত্যুতে দেশবাসী কি কষ্ট পেয়েছে। বা আরেকটা বাক্য দিয়ে, সহজ একটা বাক্য দিয়ে উদাহরণ দেখাই। ফুলটি অনেক সুন্দর, ফুলটি অনেক সুন্দর, এই বাক্যটাকে আমি কি করব, বিশেষসূচক বাক্যে রূপান্তর করব। তাহলে আমাকে বিশেষসূচক বাক্যে রূপান্তর করতে গেলে একটা কি নিয়ে আনতে হবে। এই যে অনেকের বদলে আমি এখানে কিটা ব্যবহার করব। আমি জাস্ট দেখো যে ফুলটি কি সুন্দর, ওকে, ফুলটি কি সুন্দর, বাস। অনেকের বদলে আমি কি ব্যবহার করছি, আর শেষে বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করেছি, বাস, বাক্যটা হয়ে গেল। তার জীবনে অনেক কষ্ট, ওকে, তার জীবনে অনেক কষ্ট, এটা কি হবে, তার জীবনে কি কষ্ট, তার জীবনে কি কষ্ট, ওকে। এই যে অনেকের বদলে আমি এখানে জাস্ট কিটা ব্যবহার করেছি, এখানে অনেকের বদলে যে। বা মনে করো তোমরা তো বান্দরবান আসছো, কেউ বান্দরবান যখনই আসবা, হ্যাঁ, বান্দরবানে দেখবা দেখি অনেক বড় বড় পাহাড়, বান্দরবানে, হ্যাঁ, পাহাড়গুলো খুব বড়, ঠিক আছে, বান্দরবানের পাহাড়গুলো খুব বড়। জাস্ট এটাকে লিখতে পারো এভাবে, যে কি, বান্দরবানে পাহাড়গুলো কি বড়, ওকে, কি বড়। বা খুব বৃষ্টি হচ্ছে, কি বৃষ্টি হচ্ছে। মেসি অনেক ভালো খেলেছে, মেসি কি খেলছে। হ্যাঁ, মেয়েটা অনেক সুন্দর, না সুন্দরী, মেয়েটা অনেক সুন্দরী, মেয়েটা কি সুন্দরী। বা পাখিটি অনেক সুন্দর গান গাচ্ছে, পাখিটি কি সুন্দর গান গাচ্ছে। জাস্ট এভাবে আমরা এই ক দ্বিগুকার কি ব্যবহার করে সহজেই কি করব, বাক্যকে বিস্ময়বোধক বাক্য থেকে বিস্ময়বোধক বাক্যে রূপান্তর করে ফেলতে পারবো। তা আশা করি আমাদের অর্থগত যে এই পরিবর্তন, সেটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এখন আমরা অর্থগত শ্রেণীবিভাগ আলোচনা করলাম, পাশাপাশি সেগুলো কিভাবে পরিবর্তন করতে হবে সেগুলো আলোচনা করলাম। তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে বাক্য রূপান্তর শিখতে গেলে বাক্যগুলোর শ্রেণীবিভাগ সম্পর্কে ভালো করে তোমার আইডিয়া থাকতে হবে। কারণ শ্রেণীবিভাগ সম্পর্কে যদি আইডিয়া না থাকে, তাহলে তুমি এটা কি বাক্য রূপান্তর করতে পারবে না। আমি তোমাকে মনে করো যে বললো যে সাকিব খান কেমনে অভিনয় করে। হ্যাঁ, তুমি যদি সাকিব খানের অভিনয় যদি দেখে না থাকো, তাহলে কখনো বলতে পারবা সাকিব খান কেমন অভিনয় করে। তাই তোমাকে এইগুলো সম্পর্কে জানতে হবে। মোটামুটি 4-5টা করে উদাহরণ একদম ধারা মুখস্থ করে ফেলবা। ইচ্ছাসূচক বাক্যের 4-5টা উদাহরণ, হ্যাঁ, এই অস্তিবাচক বাক্যের 4-5টা উদাহরণ, নেতিবাচক বাক্যের 4-5টা উদাহরণ। এভাবে যখন এগুলো মুখস্থ করে ফেলবা, তখন তুমি মোটামুটি কি ধরতে পারবা। আর বাকিটা হচ্ছে বাসায় বারবার পড়তে হবে, বারবার পড়লেই কিন্তু তোমার মনে থাকবে। আমাদের স্টুডেন্টদের একটা বড় সমস্যা, তাদের একটা সমস্যা হচ্ছে যে তারা মনে করে ক্লাস করলেই বুঝি হয়ে যাবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে একবার পড়লেই বুঝি আমি সেটা সারা জীবন মনে রাখতে পারবো। হ্যাঁ, এটা করা যাবে না। আমাদের মনে রাখতে হবে যে আমাদের বারবার রিভিশন দিতে হবে। ওই যে বলছিলাম যে তোমাদেরকে প্রথম ক্লাসে, যে আমরা মানুষকে আল্লাহ সৃষ্টি করছে এমনভাবে যে মানুষ ভুলে যায়। হ্যাঁ, মানুষ ভুলে যায়, তাই ভুলে যায় যেহেতু, সেহেতু তাকে বারবার বারবার কি করতে বলা হয়েছে, পড়তে বলা হয়েছে। যেমন এই যে কোরআন শরীফ পড়ার পেছনে বলছে যে কোরআন শরীফ পড়ো, নিয়মিত কোরআন শরীফ পড়ো, হাদিস পড়ো। কেন বলা হয়েছে? কারণ এগুলো আমরা ভুলে যাই, আমরা অনেক সময় অনেক কথা ভুলে যাই। এই বারবার যখন আমরা পড়বো, হ্যাঁ, তখন আমাদের এইগুলো কথাগুলো আমাদের মনে থাকবে। এই জন্য পড়তে হবে। আমরা মনে রাখবেন যে কোরআন শরীফের প্রথম আয়াতটা কি দিয়ে আল্লাহ করছিল, ইকরা বিস্মি, মানে পড়ো তোমার প্রভুর নামে। তো পড়তে বলছে, আমাদেরকে পড়তে হবে, বেশি বেশি পড়তে হবে। তো আমরা এখন বাক্যতত্ত্বের পরে আলোচনা করব, বাক্যতত্ত্বের পরবর্তী গঠন অনুযায়ী প্রকারভেদ আলোচনা করব। কেমন?
গঠন অনুযায়ী প্রকারভেদ। প্রথমে আসে আমাদের তিন ধরনের বাক্য আছে। সরল বাক্য, তাই না? প্রথমে আসে কি আমাদের সরল বাক্য। আমি একটু উদাহরণগুলো আলোচনা করি। সরল বাক্যের উদাহরণ কি? যেমন ধরো, আজ সকালে সুন্দর রোদ উঠেছে। ওকে, আজ সকালে সুন্দর রোদ উঠেছে। বা লোকটি ধনী হলেও কৃপণ। লোকটি ধনী হলেও কৃপণ। হ্যাঁ, বা দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। ঠিক আছে, তাহলে দেখো এইগুলো হচ্ছে সবগুলো আমার সরল বাক্য। এখানে একটা উদ্দেশ্য একটা বিধেয়। আমাদের সরল বাক্যে সবসময় মনে রাখতে হবে কি, একটা উদ্দেশ্য আর একটি বিধেয়। এক বা একাধিক বিধেয় থাকতে পারে, না থাকতে পারে, তার সাধারণত একটা উদ্দেশ্য একটা বিধেয় থাকে। যেমন আজ সকালে সুন্দর রোদ উঠেছে, আমার মূল বাক্য কি? সুন্দর রোদ উঠেছে। লোকটি ধনী হলেও কৃপণ, তাহলে মূল বাক্য কি? লোকটি কৃপণ। দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। দুর্জন পরিত্যাজ্য। এই যে আমার এখানে এভাবে মূল উদ্দেশ্য মূল বিধেয় বের করে ফেলতে হবে। ওকে, মূল উদ্দেশ্য মূল বিধেয় বের করে ফেলতে পারলে আমার কি বাক্যটা সরল বা সরল থেকে অন্য কিছুতে নিয়ে যাওয়া খুব সহজ হবে। এখন আসো, এই সরল বাক্য থেকে আমরা কিভাবে জটিল বাক্য অথবা যৌগিক বাক্যে নিতে পারি। প্রথমে আসে সরল থেকে আমাদের জটিল বাক্যে নেওয়ার। এখানে দুটো সরল বাক্যের উদাহরণ দেয়া আছে, তাই না? লোকটি ধনী হলেও কৃপণ। আমরা এখানে এই দুইটা বাক্যেরই কি করব? প্রথমে সরল থেকে জটিল। সরল থেকে জটিল কিভাবে করতে হয় দেখো, আমাদের মনে রাখতে হবে একদম সিম্পল একটা পদ্ধতি বলি। সরল থেকে জটিল বাক্যে যখন তুমি নিবা, সবসময় মনে রাখবা, বা যে কোনো সময় তোমাকে যদি জটিল বাক্যে রূপান্তর করতে বলে, তুমি ব্যাকরণের বইতে অনেক অনেক নিয়ম দিছে ভাই, এত নিয়ম তুমি মনে রাখতে পারবে না। মনে রাখতে গেলে, পড়তে গেলে মাথা পুরো এলোমেলো হয়ে যাবে। তুমি জাস্ট আমি যে কথাটা বললাম সেটা শুধু মনে রাখবা, দেখবা যে তুমি যে কোনো বাক্যকে সহজেই জটিল বাক্যে রূপান্তর করতে পারবা। সেটা কি? সেটা হচ্ছে যে এরকম, আমার যে কোনো বাক্যকে যখনই জটিল বাক্যে রূপান্তর করতে বলবে, এখানে আমাকে করতে হবে কি, যে, যারা, যিনি, হ্যাঁ, তিনি, সে, যে, সে, যারা, তারা। ঠিক আছে, যে, সে, ওকে, যারা, তারা, যিনি, তিনি, যখন তখন, হ্যাঁ, যখন তখন, এই জাতীয় শব্দগুলো ব্যবহার করতে হবে। এইগুলো ব্যবহার করে বাক্যের বাকি অংশগুলো তোমার কিভাবে কি পরিবর্তন করতে হবে সেটা তো তুমি বাংলা জানোই। এখন তুমি একটু নিজের মতো করে পরিবর্তন করে নিবা। আর তুমি পরিবর্তন এটা ভাবে করতে পারলে জাস্ট মনে রাখতে হবে যে এই জাতীয় শব্দগুলো তোমাকে এখানে ব্যবহার করতে হবে, তাহলে তুমি সেটা সহজে জটিল বাক্যে রূপান্তর করে ফেলতে পারবে। যেমন লোকটি ধনী হলেও কি কৃপণ। ওকে, তাহলে আমি এখানে দিতে পারি যে কি, যদিও, যদিও লোকটি ধনী, হ্যাঁ, তারপর কি এখানে আমি কি দিলাম, তথাপি, তথাপি কৃপণ। ওকে, দেখছো আমি যদিও তথাপি, যদিও এখানে বলি নেই, এই জাতীয় শব্দ কি না, যদিও তথাপি, যিনি, তিনি, যারা, তারা, যে, সে, যেখানে সেখানে, যখন তখন, যদিও তথাপি, এই জাতীয় শব্দগুলো আমার ব্যবহার করতে হবে। দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। তাহলে আমি এখানে এটাকে কিভাবে লিখতে পারি দেখো, যে দুর্জন, হ্যাঁ, যে দুর্জন, যে দুর্জন, তারপর এখানে আরেকটা কথা লিখে দিই, সে বিদ্বান হইলেও পরিত্যাজ্য। বাস, হয়ে গেছে, যে দুর্জন সে বিদ্বান হইলেও পরিত্যাজ্য। বা এভাবে করা যায়, বা যে দুর্জন তাকে পরিত্যাজ্য, বা যিনি দুর্জন, হ্যাঁ, তিনি বিদ্বান হইলেও পরিত্যাজ্য। এভাবে আমরা অনেকভাবে বাক্যটাকে সহজেই কি করতে পারি, জটিল বাক্যে রূপান্তর করতে পারি। সোজা কথা আমার মাথায় রাখতে হবে, যিনি, তিনি, যেখানে সেখানে, যারা, তারা, যখন তখন, যদিও তথাপি, হ্যাঁ, যবে তবে, হ্যাঁ, যে, সে,
ইত্যাদি জাতীয় শব্দগুলো আমার বাক্যে ব্যবহার করলে সহজেই সেটা কিসে পরিণত হবে, সরল থেকে বা যে কোনো বাক্য থেকে জটিল বাক্যে পরিবর্তন হবে। আমি আরেকটা উদাহরণ দেই, যেমন আমি অনেক কষ্টে চাকরি পেয়েছি। আমি অনেক কষ্টে চাকরি পেয়েছি, এই বাক্যটাকে তোমার কি করতে হবে, জটিল করতে হবে। এখন তুমি চিন্তা করো যে কি দিতে পারো, অনেক কিছু দেয়া যায়। যেমন ধরো, যেহেতু আমি অনেক কষ্ট করেছি, কষ্টে না লিখে আমি এখানে কি করেছি, আমি একটা কথা বললাম, আমি যেহেতু অনেক কষ্ট করেছি, হ্যাঁ, সেহেতু চাকরি পেয়েছি, বাস হয়ে গেল জটিল বাক্য। বুঝে গেছে? অথবা আরেকটা উদাহরণ দেই, যে কীর্তিমানের মৃত্যু নাই। কীর্তিমানের মৃত্যু নাই, এটাকে তুমি কিভাবে করবা? যেমন ধরো, যে কীর্তিমান তার মৃত্যু নাই, বা যিনি কীর্তিমান তার মৃত্যু নাই। হ্যাঁ, যে কীর্তিমান তার মৃত্যু নাই, অনেকভাবে আমরা বাক্যটাকে কি করতে পারি, জটিল বাক্যে রূপান্তর করতে পারি। জাস্ট আমাকে মাথায় রাখতে হবে যে এই শব্দগুলো, এই জাতীয় শব্দগুলো ব্যবহার করব, পাশাপাশি ওই শব্দগুলো ব্যবহার করার কারণে বাক্যের বিভিন্ন জায়গায় আমার কিছু শব্দ চেঞ্জ করতে হবে। ওগুলোর ব্যাকরণিক নিয়ম আমি শিখাচ্ছি না, শিখালে তোমার মাথা আরো বেশি খারাপ হবে, বলবে সকর্মক অকর্মক ক্রিয়া করতে হবে, কেউ সকর্মককে অকর্মক করতে হবে, এই করতে হবে, সংযোজককে প্রযোজক করতে, এই সুদূরবুদুর নিয়মগুলো শিখতে গিয়ে পোলাপানের মাথা নষ্ট হয়। তুমি জাস্ট এতটুকু মাথায় রাখবে যে কি, এই যিনি তিনি যারা তারা যখন তখন যে সে যবে তবে যেখানে সেখানে যদিও তথাপি, এই জাতীয় শব্দগুলো বাক্যে তুমি ব্যবহার করবা। বাক্যে ব্যবহার করে মূল অর্থটা পরিবর্তন না করে আর কি কি শব্দ চেঞ্জ করা লাগবে সেই শব্দগুলো তুমি চেঞ্জ করে দিবা, তাহলে তোমার কি হয়ে গেল, সরল থেকে জটিল বাক্যে রূপান্তর হয়ে গেল। ওকে, এখন আসো, সরল থেকে জটিল তো শিখলাম, সরল থেকে এখন যদি যৌগিক করতে বলে, সরল থেকে যদি কি করতে বলে, যৌগিক করতে বলে, তাহলে তুমি কি করবা? ওই যে একটা উদাহরণ দিয়েছিলাম, লোকটি ধনী হলেও কৃপণ, লোকটি ধনী হলেও কৃপণ। ওকে, এখানে আমাকে মাথায় রাখতে হবে, যখনই তোমাকে যৌগিক বাক্যে রূপান্তর করতে বলবে, তুমি মাথায় একটা জিনিস রাখবা যে আমার এখানে এবং, ও, আর, কিন্তু, হ্যাঁ, কিন্তু, তারপরে হচ্ছে যে কি, এবং, ও, আর, কিন্তু, তথাপি, হ্যাঁ, তথাপি ইত্যাদি, এরকম নানা সংযোজক অব্যয় আছে, এরকম আরো অনেকগুলো কি সংযোজক অব্যয় আছে। সেই সংযোজক অব্যয়টা কোনটা এটার সাথে প্রযোজ্য হয় সেই জিনিসটা আমি এখানে ব্যবহার করব। যেমন লোকটি ধনী কিন্তু কৃপণ। ওকে, লোকটি ধনী কিন্তু কৃপণ। ওকে, আমি যদি আরেকটা বাক্য দেই, রহিম আমার ভাই হলেও কাজটি সে পারবে না। রহিম আমার ভাই হলেও কাজটি সে পারবে না। এখন কি আমরা এটাকে কিভাবে সরল বাক্যে, সরি, যৌগিক বাক্যে রূপান্তর করব? জাস্ট দেখো, আমি এবং, ও, আর এই জাতীয় কিছু একটা ব্যবহার করব। জাস্ট আমি এভাবে লিখতে পারি, রহিম আমার ভাই, হ্যাঁ, কিন্তু, কিন্তু কাজটি সে পারবে না। রহিম আমার ভাই কিন্তু কাজটি সে পারবে না। জাস্ট আমি এই যে এই কিন্তু ব্যবহার করার জন্য এখানে ভিতরে কোনো জায়গায় একটা শব্দ এদিক ওদিক করে নিয়েছি। ওকে, যেমন যে
পড়াশোনা করলে চাকরি পাবে, পড়াশোনা করলে চাকরি পাবে। এটাকে দেখি একটু এতে করো তো, যৌগিক বাক্যে রূপান্তর করো। পড়াশোনা করলে চাকরি পাবে, এই বাক্যটাকে যৌগিক বাক্যে রূপান্তর করো। পড়াশোনা করলে চাকরি পাবে, পড়াশোনা করলে চাকরি পাবে, এটাকে যৌগিক বাক্যে রূপান্তর করো। দেখি কে কে পারো। তাহলে দেখো, অনেকে করেছো বা এখনো করো নাই। পড়াশোনা করলে চাকরি পাবে, দেখো যে জাস্ট এটা পড়াশোনা করো, পড়াশোনা করো এবং কি চাকরি, পড়াশোনা করো তাহলেই, আমি এখানে দিতে পারি তাহলেই, সংযোজক অব্যয় হিসেবে, তাহলেই চাকরি পাবে। পড়াশোনা করো তাহলেই চাকরি পাবে। তাহলে এভাবে আমাকে দুইটা খণ্ডবাক্য, প্রধান খণ্ডবাক্য, সোজা কথা আমাকে দুইটা প্রধান খণ্ডবাক্যে রূপান্তর করে মধ্যে একটা সংযোজক অব্যয় ব্যবহার করলে সেটা কি আমি যৌগিক বাক্যে রূপান্তর করা হয়ে যাবে। ওকে, তাহলে আমরা সরল থেকে এখন জটিলও শিখলাম, সরল থেকে যৌগিকও শিখলাম। এখন আসো আমরা জটিল বাক্যকে অন্য কোনো বাক্যে রূপান্তর করাটা শিখব। জটিল বাক্যকে কিভাবে অন্য কোনো বাক্যে রূপান্তর করা যায়। দেখো জটিল বাক্য, জটিল অথবা মিশ্র। এখানে একটা জিনিস মনে রাখবা যে আমার জটিল অথবা মিশ্র বাক্যে হইতে যে, তিনি, যারা, তারা ইত্যাদি থাকে। হ্যাঁ, তেমন একটা উদাহরণে আমি বুঝাই। যাদের বুদ্ধি নাই, যাদের বুদ্ধি নাই তারাই এ কথা বিশ্বাস করবে। জাস্ট এখানে আমাকে যদি জটিল থেকে সরল বাক্যে রূপান্তর করতে বলা হচ্ছে, তাই না? জটিল থেকে যদি আমার সরল বাক্যে রূপান্তর করতে বলা হয়, তখন আমি কি করব? জাস্ট আমার এখানে যে যারা, তারা, যিনি, তিনি এই জাতীয় শব্দগুলা ব্যবহার বাদ দিয়ে দিব। তাহলে যাদের বুদ্ধি নাই তারাই এ কথা বিশ্বাস করবে, তাহলে আমি যাদের বাদ দিলাম, তারাই বাদ দিলাম। এখন এ কথা, এই বাক্যটাকে আমি কিভাবে সরল বাক্যে নিব? জাস্ট একটু এখানে কিছু নিজের মতো করে চেঞ্জ করে নিই। যেমন মনে করো আমি বললাম যে কি, বুদ্ধিহীনরাই, বুদ্ধিহীনরাই এ কথা বিশ্বাস করবে। বুঝে গেছে? দেখো আমি জাস্ট কি করছি, এই যে যারা, তারা, সংযোজক বা সাপেক্ষ সর্বনামগুলো বাদ দিয়ে আমি কি করছি, এখানে জাস্ট এই বুদ্ধি নাই যারা, তাদেরকে কি বলে? বুদ্ধিহীন। হ্যাঁ, এই কথাটাকে আমি জাস্ট এভাবে লিখছি, বুদ্ধিহীনরাই এই কথা বিশ্বাস করবে। আমি কি সরল বাক্যে এভাবে লিখে ফেললাম। ওকে, যেমন যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাকে মনে রাখবো। ওকে, যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাকে মনে রাখবো। এখানে আমাকে কি করতে হবে? এই যতদিন, ততদিন, এগুলো কি বাদ দিয়ে দিতে হবে। তাহলে এটাকে আমাকে সরল বাক্যে রূপান্তর করতে থাকলে, বেঁচে থাকলে মানে আজীবন, তাহলে আমি এখানে আমি জাস্ট একটা কথাই লিখে দিলাম, আজীবন তোমাকে মনে রাখবো। বাস, হয়ে গেল আমার সরল বাক্য। ওকে, তো এভাবে আমাদের কি করতে হবে? সরল থেকে, সরি, জটিল থেকে সরলে রূপান্তর করতে গেলে সাপেক্ষ সর্বনামগুলো বাদ দিয়ে বাকি অংশগুলো আমার নিজের মতো করে বুদ্ধি খাটায়া পরিবর্তন করে দিতে হবে। বুঝে গেছে?
আচ্ছা, এখন আসো জটিল থেকে আমরা যৌগিক বাক্যে রূপান্তর শিখব। জটিল থেকে যৌগিক বাক্যে রূপান্তর। এই জটিল থেকে যৌগিক বাক্যে রূপান্তর। জটিল থেকে যৌগিক বাক্যে রূপান্তরের জন্য আমাদের মনে রাখতে হবে যে কি এখানেও ওভাবে সংযোজক অব্যয় ব্যবহার করতে হবে। যেমন ধরো, যখন বিপদ আসে তখন দুঃখ আসে। যখন বিপদ আসে তখন দুঃখ আসে। এটাকে আমাকে যৌগিক বাক্যে রূপান্তর করতে হবে। যৌগিক বাক্যে রূপান্তর করতে গেলে প্রথমে করতে হবে কি, এখানে একটা সংযোজক অব্যয় ব্যবহার করতে হবে এবং সাপেক্ষ সর্বনামগুলো বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমার বিপদ আসে দুঃখ আসে, তাহলে আমি এভাবে লিখতে পারি কিনা দেখো তো, বিপদ এবং দুঃখ, বিপদ এবং দুঃখ একসাথে আসে, বিপদ এবং দুঃখ একসাথে আসে। এভাবে আমার জটিল থেকে আমি কি যৌগিক বাক্যে রূপান্তর করে ফেলছি, তাই না? বিপদ এবং দুঃখ একসাথে আসে। তারপর আরেকটা উদাহরণ দেই। যেমন ধরো, যদি তুমি আসো, হ্যাঁ, তবেই আমি যাব। যদি তুমি আসো তবে আমি যাব। এটার উত্তর কি হবে দেখো, তুমি আসো, তারপরটা কি হবে, তুমি আসো, তারপর আমি যাব। ঠিক আছে, দেখো তারপর কথাটা আমি ব্যবহার করছি সংযোজক অব্যয় হিসেবে, আর এখানে যদি তবে এগুলো কি বাদ দিয়ে দিছি। এভাবে খুব সহজে আমরা কি জটিল থেকে যৌগিকে নিতে পারি। আমাদের মনে রাখতে হবে, যখনই কোনো বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর করব তখন আমার সেখানে এবং ও আর যদিও তথাপি যখন এই জাতীয় সংযোজক অব্যয়গুলো ব্যবহারের চিন্তা করতে হবে। তাহলে আমি খুব সহজেই কি যৌগিক বাক্যে রূপান্তর করে ফেলতে পারবো। আর যদি যৌগিক থেকে জটিলে নিতে যাই, এখন আসো আমরা আলোচনা করব যৌগিক থেকে জটিল এবং সরলে কিভাবে নিব। যৌগিক থেকে জটিল, যৌগিক থেকে জটিল উদাহরণটা খেয়াল করো। যৌগিক থেকে জটিল, যেমন তার টাকা আছে কিন্তু দান করেন না। তার টাকা আছে কিন্তু দান করেন না। আমি প্রথমে তোমাদের কি বলছিলাম, যখনই কোনো বাক্যকে জটিল বাক্যে রূপান্তর করার কথা বলবে তখনই তুমি সেখানে সাপেক্ষ সর্বনামগুলো ব্যবহার করবে। তাহলে আমি জাস্ট এখানে আমি কি দিতে পারি, যদিও, হ্যাঁ, যদিও তার টাকা আছে কিন্তু এটা বাদ দিয়ে, হ্যাঁ, তথাপি তিনি দান করেন না, তথাপি তিনি দান করেন না। এভাবে জাস্ট আমার যদিও তথাপি ব্যবহার করে বাকি কিছু শব্দগুলো আমার চেঞ্জ করে আমি সহজে জটিল করে ফেলতে পেরেছি। ওকে, যেমন সে অশিক্ষিত কিন্তু দেশপ্রেমিক। সে অশিক্ষিত কিন্তু কি দেশপ্রেমিক। এই যে জিনিসটাকে আমি জটিল বাক্যে রূপান্তর করব, তাহলে আমাকে কি দিতে হবে, যদিও সে অশিক্ষিত তথাপি সে দেশপ্রেমিক। হয়ে গেল কিনা? আমার কিন্তুটা তখন বাদ যাবে। যখনই আমি জটিল বাক্যে নিব তখন আমার এই সংযোজক অব্যয় বাদ যাবে। তাহলে আমার এখানে কি হবে, যদিও সে অশিক্ষিত, হ্যাঁ, তবুও বা তথাপি, তবুও সে দেশপ্রেমিক, তবুও সে দেশপ্রেমিক। এভাবে আমার খুব সহজে যৌগিক থেকে আমি কি করতে পারি, জটিলে নিতে পারি।
এখন আসো যৌগিক থেকে আমি সরলে কিভাবে নিব। যৌগিক থেকে সরলে নিতে গেলে আমার ওই যে সংযোজক অব্যয়টাকে বাদ দিয়ে বাক্যটাকে কিভাবে গঠন করা যায়, কোনো ধরনের সাপেক্ষ সর্বনামও থাকবে না, কিছু থাকবে না, তখন আমি কিভাবে করব সেটা আমার এখানে মাথায় রাখতে হবে। যেমন ধরো সে নিরপরাধ, হ্যাঁ, তাই মুক্তি পাবে। সে নিরপরাধ তাই মুক্তি পাবে। জাস্ট এই যে সংযোজক অব্যয় ব্যবহার করা হয়েছে, আমার এখানে এই সংযোজক অব্যয় ব্যবহার করে যৌগিক বাক্যটা যেটা তৈরি হয়েছে এটাকে আমি সরল করতে গেলে কি করব, সংযোজক অব্যয়টাকে বাদ দিব। বাদ দিয়ে এখন আমি এখানে কিছু একটা জিনিস আনার চেষ্টা করব যেটা আমাকে বাক্যটাকে তৈরি করতে সাহায্য করবে। তাহলে আমি যে সে লিখতে পারি সে নিরপরাধ, নিরপরাধ হওয়ায়, হ্যাঁ, সে নিরপরাধ হওয়ায় মুক্তি পাবে। সে নিরপরাধ হওয়ায় মুক্তি পাবে। ওকে, তো এভাবে আমরা খুব সহজে কি যৌগিক থেকে সরলে রূপান্তর করতে পারি। অথবা এভাবে দিতে পারি সে দরিদ্র, সে দরিদ্র কিন্তু চরিত্রবান। সে দরিদ্র কিন্তু কি চরিত্রবান। এই বাক্যটাকে আমি সরল বাক্যে রূপান্তর করবো। জাস্ট প্রথমে কিন্তু বাদ দিয়ে দিব, লিখতে হবে কি সে দরিদ্র হলেও, দরিদ্র হলেও চরিত্রবান। সে দরিদ্র হলেও কি চরিত্রবান। তাহলে এভাবে আমি খুব সহজেই যৌগিক থেকে সরলে নিতে পারি। আমাকে সোজা কথা, এখন আমরা এখন সবগুলো কিন্তু আলোচনা করে ফেলছি। আমাকে মনে রাখতে হবে যে প্রথমেই যে কোনো বাক্যকে যদি আমি সরল থেকে যৌগিকে নিতে চাই এখানে সংযোজক অব্যয় ব্যবহার করতে হবে। জটিলে নিতে গেলে যে সে যিনি তিনি ব্যবহার করতে হবে। আবার জটিল থেকে যদি সরলে নিতে চাই তাহলে যে সে যিনি তিনি বাদ দিতে হবে, সংযোজক অব্যয় বাদ দিতে হবে। ওকে, আবার কোনো বাক্যকে যদি যৌগিকে নিতে চাই তাহলে এখানে আমাদের একটা সংযোজক অব্যয় ব্যবহার করে প্রয়োজন অনুযায়ী বাকিগুলো কাটছাট করতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে পারলেই আমি খুব সহজে সরল, জটিল, যৌগিক এগুলো ব্যবহার করতে পারবো। আর প্রশ্ন আসে অনেক সময় যে নিম্নে কোনটি সরল বাক্য, কোনটি যৌগিক, কোনটি জটিল। হ্যাঁ, এখানে সবসময় মাথায় রাখবেন যে কি যদি বাক্যে যদিও, তথাপি, যিনি, তিনি, যে, সে ইত্যাদি থাকে, হ্যাঁ, তখন সেটা বাক্য হবে কি জটিল বাক্য বা মিশ্র বাক্য। আর যদি অন্য কিছু থাকে যে যে মানে এরকম সংযোজক অব্যয়ও নাই আবার এদিকে কোনো সাপেক্ষ সর্বনামও নাই, তাহলে ডেফিনেটলি সেটা সরল বাক্য। আবার যদি সংযোজক অব্যয় থাকে, একটা জিনিস মাথায় রাখবেন, সংযোজক অব্যয় অনেক সময় যেমন রহিম এবং করিম আমার ভাই হলেও কি তাদেরকে আমি ডাকবো না। রহিম এবং করিম আমার ভাই হলেও তাদেরকে আমি ডাকবো না। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার একটা সরল বাক্য। এখানে আমি এবং ব্যবহার করছি, এখানে আমার দুইটা সর্বনাম, দুইটা উদ্দেশ্যকে অ্যাড করছে। আমার বিধেয় কি আমাকে যৌগিক বাক্যে দুইটা বিধেয় সংযোজক অব্যয় দ্বারা কি হবে যুক্ত হবে। ওকে, যেমন রহিম ভাত খায় এবং কি টিভি দেখে, তাহলে সে দুইটা কাজ করতেছে। কিন্তু আমি যদি বলতাম রহিম এবং করিম ভাত খায় তাহলে এটা হয়ে যেত সরল। কিন্তু আমি যখন বললাম রহিম ভাত খায় এবং টিভি দেখে তখন এটা হয়ে গেল আবার যৌগিক। বুঝে গেছে? তা আমার এবং ও আর থাকলেই সেটা বাক্য যৌগিক হবে না। আমাকে খেয়াল রাখতে হবে এটা দুইটা উদ্দেশ্যকে যুক্ত করতেছে কিনা সংযোজক অব্যয় দ্বারা, তাহলে সেটা কি হবে যৌগিক হবে। যদি অন্য কোনো উদ্দেশ্যকে দুইটা উদ্দেশ্যকে যুক্ত করে তখন কিন্তু আবার সেটা যৌগিক হবে না। তাহলে এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা মোটামুটি আলোচনা করলাম বাক্য কি, বাক্য প্রকারভেদগুলো আলোচনা করেছি, বাক্যের অর্থগত শ্রেণীবিভাগ আলোচনা করলাম, গঠনগত শ্রেণীবিভাগ আলোচনা করলাম। আমাদের পরীক্ষাতে সাধারণত অর্থগত এবং গঠনগত শ্রেণীবিভাগ এখান থেকে প্রশ্ন আসে, বাক্য রূপান্তরের প্রশ্ন আসে। বেশি প্রশ্ন আসে কোনটা কি ধরনের বাক্য, নিম্নে কোনটি জটিল বাক্য, নিম্নে কোনটি যৌগিক বাক্য, এরকম করে প্রশ্ন আসে। তো এগুলো আপনারা একটু উদাহরণগুলো ভালো করে পড়বেন। আর আমি যে শীটটা দিয়ে দিব
ওই শীটটা ভালো করে পড়লে ইনশাল্লাহ আপনারা বাক্য রিলেটেড যে কোনো প্রশ্নের উত্তর আপনারা দিতে পারবেন। ওকে, তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আজকের ক্লাস এতটুকুই। ইনশাল্লাহ আগামীকাল আবার সকাল 7:30টায় আরেকটা বিষয়ে ক্লাস নিব। ততক্ষণ পর্যন্ত সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।